প্রাপ্তির গম্ভীর চোখে আয়ানের দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে, তাহলে কি তার ধারণায় ঠিক সব ছেলেই একরকম? ওনার নাকি 10টা ছাড়া ঘুম ভাঙে না, এখন 7টা না বাজতেই অন্য মেয়েকে জড়িয়ে ধরে আছে। আমিও নাকি বুঝে এইসব ন্যাকামি দেখছি। প্রাপ্তি আয়ানের থেকে মুখ ফিরিয়ে আয়েশা বেগমের দিকে তাকিয়ে, মা চলুন, আপনি না কোথাও যাবেন? আয়েশা বেগম, ও আমি তো ভুলেই গেছি। অধরা, তুমি আয়ানকে নিয়ে নাস্তা করতে আসো, আমরা বরং আসি। আয়ান অধরাকে সরিয়ে, আম্মু দাঁড়াও, তুমি যাও, আমি প্রাপ্তিকে নিয়ে আসছি। আয়েশা বেগম, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। কথাটা বলেই চলে গেলেন আয়েশা বেগম। প্রাপ্তি অন্যদিকে ফিরে আছে দেখে আয়ান অধরাকে প্রাপ্তির সামনে নিয়ে এসে, আমার মনে হয় তোমাদের পরিচয় হয়নি এখনো। প্রাপ্তি ও আমার কাজিন এবং ফ্রেন্ড। আমি যখন পড়া লেখার জন্য আমেরিকায় গিয়েছিলাম তখন আমি ওদের বাসায় থাকতাম। কথাটা শুনে প্রাপ্তি আয়ানের দিকে ফিরে চোখ বড় বড় করে তাকিয়ে ভাবছে, এখনই এই অবস্থা, আর বাসায় থাকাকালীন কি করছে আল্লাহই ভালো জানে। প্রাপ্তিকে এইভাবে তাকাতে দেখে অধরা, ও হচ্ছে আমার ওয়াইফ প্রাপ্তি। অধরা হাত বাড়িয়ে দিয়ে, হাই। প্রাপ্তি, হ্যালো, নাইস টু মিট ইউ। আয়ান প্রাপ্তি মুখে কথা শুনে, আচ্ছা তোমরা কথা বলো, আমি ফ্রেশ হয়ে আসছি। অধরা পরে এসে কথা বলবো। এখনো কারো সাথে দেখা হয়নি, আগে তাদের সাথে দেখা করে আসি। আয়ান, আচ্ছা তুমি যাও। প্রাপ্তি, তুমি বসো, আমি আসা ছাড়া এক পাও এগুবে না। আয়ানের কথা শুনে প্রাপ্তি এসে খাটের উপর বসল। আয়ান ফ্রেশ হয়ে এসে দেখে প্রাপ্তি সত্যিই বসে আছে, ফোন হাতে নিয়ে সুমিকে ফোন দিয়ে, সুইটহার্ট তুমি কোথায়? একটু আমার রুমে আসো। সুমি এসে, কি ব্যাপার আয়ান আজ এত তাড়াতাড়ি, তাও আবার ফোন করে ডাকা হচ্ছে কেন? কোনো সমস্যা? প্রাপ্তির দিকে তাকিয়ে দেখে সে চুপচাপ হয়ে বসে আছে। সুমি আয়ানের দিকে তাকিয়ে প্রাপ্তিকে দেখিয়ে, আয়ান, ওর মন খারাপ কেন? আয়ান, ও তো এই বাড়িতে আসার পর থেকে তো এইভাবেই আছে। সুমি, রাতে এত ভালোবাসা দিয়েও ঠিক করতে পারলা না? যাই হোক, ডেকেছ কেন? আয়ান, ছোট কাকারা আসছে, ওকে একটু রেডি করিয়ে নিচে নিয়ে আসো, আমি গিয়ে দেখা করে আসি। সুমি, সরি, আসলে আমি একদম ভুলে গিয়েছিলাম এই কথা। তুমি যাও, আমি এখনই রেডি করে নিয়ে যাচ্ছি। রফিক সবাইকে নাস্তা দিচ্ছে টেবিলে, বাড়ির সবাই ড্রয়িং রুমেই আছে। আয়ান এসে কাকা কাকিকে সালাম করে, কেমন আছেন কাকাই? কাকাই ভালো। তোর কি খবর বল? শেষমেশ তাহলে বিয়েটা করেই ফেললি? কথাটা বলেই হাহা করে হাসতে শুরু করলেন আয়ানের কাকা। আয়ান একটু লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে আছে। আকাশ, কিরে, তুমি মেয়ে মানুষের মতো লজ্জা পাচ্ছিস কেন? বসো এইখানে। রুমকি এসে আকাশের কোলে বসতে বসতে, মামা দেখো, ছোট মামনি আসছে। কথাটা শুনেই আয়ান সিঁড়ির দিকে তাকিয়ে হা করে আছে। আয়ানের দিকে তাকিয়ে সবাই মিটমিট করে হাসছে, সেই দিকে তার কোনো খেয়ালই নেই। প্রাপ্তিও আয়ানের দিকে চোখ পড়তেই ভাবছে, হনুমানের মতো আমার দিকে তাকিয়ে আছে, যেন মনে হচ্ছে এইখানে শুধু আমিই আছি। রাহাত, এহেম্মম, আয়ান ভাইয়া সারা রাত দেখেও মন ভরেনি? রাহাতের কথা শুনে আয়ান মুচকি হেসে, রফিক চাচা কফিটা দিয়ে যান। আয়েশা বেগম রান্নাঘর থেকে হাতটা আঁচলে মুছতে মুছতে, তুই এখন কিসের কফি খাবি, আগে নাস্তা করে নে। আর সবাই আসো, নাস্তাটা করে নাও, এখনো অনেক কাজ পড়ে আছে। সুমি প্রাপ্তিকে কাকা কাকির সামনে এনে, এই হচ্ছে তোমাদের আদরের আয়ানের বউ। কাকি, মাসাল্লাহ। আয়ানের বউ দেখতে তো অনেক মিষ্ট। আয়েশা বেগমের দিকে তাকিয়ে, ভাবি, সত্যিই বলছি, আয়ানের পছন্দ আছে বটে। লক্ষ্মী একটা মেয়ে। কাকা, নতুন বউয়ের মুখ দেখে কিছু তো একটা দিতে হয়। গহনার বাক্সটা বের করে প্রাপ্তির হাতে দিয়ে, সামনের বছর যেন নাতি নাতনির মুখ দেখতে পাই। কথাটা শুনে সুমি হাসি মুখটা মলিন করে প্রাপ্তির হাত ছেড়ে দিয়ে রান্নাঘরে চলে গেল। আকাশ সুমিকে চলে যেতে দেখে, সুমি, শুনো। কোথায় যাচ্ছ বলতে বলতে সুমির পিছন পিছন রান্নাঘরে চলে গেল। কাকা, আমি কি কিছু ভুল বলে ফেললাম?
আয়েশা বেগম কথা ঘুরিয়ে কিছু ভুল হয়নি। এখন সবাই চলো নাস্তা করে নাও। অধরা মিনুর সাথে কথা বলতে বলতে নিচে নেমে এসে আয়ানের হাত ধরে টেনে, আয়ান চলো তোমার সাথে নাস্তা করব। ঝিনুক নিহাদের কানের কাছে, এই মেয়েকে বেশি সুবিধার লাগছে না, একটা ঝামেলা পাকানোর জন্য বসে আছে। কথাটা বলে ঝিনুক উঠে গিয়ে, অধরা আমার ইচ্ছে করছে কি জানো, আমি তোমার সাথে বসে নাস্তা করব। আয়ান আজ ওর বউয়ের সাথে বসে নাস্তা করুক, তুমি আমার সাথে বসো, কতদিন পর তোমার সাথে দেখা। অধরা না আপু, তোমার সাথে অন্য একদিন, আজ আমি আয়ানের সাথেই বসি। আয়ান তাড়াতাড়ি নাস্তা করে নাও তুমি, আর আমি বাহিরে ঘুরতে যাব। আয়ান কথাটা শুনে বারবার প্রাপ্তির দিকে তাকাচ্ছে, কিন্তু প্রাপ্তি এই দিকে কান না দিয়ে আয়েশা বেগমকে সবাইকে নাস্তা দিতে হেল্প করার জন্য এগিয়ে গেল। ঝিনুক আবারও অধরাকে বলতে লাগল, ও মা, তোমাকে বলা হয়নি তুমি আয়ানকে নিয়ে ঘুরতে যাবে কি করে? আয়ান তো একটু পর প্রাপ্তির সাথে প্রাপ্তিদের বাড়ি যাবে, তাদের তো আজ রিসেপশন পার্টি হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হচ্ছে না, আব্বু আসার পর হবে। ঝিনুকের কথা শুনে আয়েশা বেগম মুখে হাত দিয়ে মুখ ছেপে হাসছে। আকাশ ও সুমিকে বুঝিয়ে রান্নাঘর থেকে নিয়ে এসেছে। অধরা আপু কি বলেছে আয়ান? তুমি সত্যি আমাকে রেখে ওই মেয়েটার বাড়িতে যাবে? আয়ান অধরার কথা শুনে, কি ওই মেয়েটা করছো অধরা? ওর একটা নাম আছে, ওকে নাম ধরেই ডাকবে। ঝিনুক এসে প্রাপ্তির পাশে দাঁড়িয়ে, ওই মেয়ে বেশি সুবিধার নয়, সময় থাকতে নিজের হাজবেন্ডকে নিজের কাছে রাখার চেষ্টা করো, না হলে পরে প্রস্তাতে হবে। ঝিনুকের কথা শুনে প্রাপ্তি অবাক হয়ে তাকিয়ে আছে। ভাবি কাল সত্যিই বলেছিল আপু সবার থেকে আলাদা, এই গরম তো এই নরম। একটা মানুষের হাজারো ভাবে ভালোবাসতে পারে, এইটা ওনাকে না দেখলে বুঝতামই না। ঝিনুক প্রাপ্তিকে তাকিয়ে থাকতে দেখে এইভাবে হা করে তাকিয়ে, কি দেখছো, যাও নিজের বরকে ওই মেয়ের হাত থেকে সামলাও। প্রাপ্তি ঝিনুকের কথা শুনে কমল স্বরে, আপু যে থাকার সে এমনিতেই থাকবে, তাকে নিয়ে আমি কোনো জোর করতে চাই না। উনি নিজেই সবার বিরুদ্ধে গিয়ে আমাকে এই বাড়িতে এনেছেন, তিনি যদি বলেন আমাকে চলে, আমি চলে যাব। ঝিনুক তোমরা যা ভালো মনে করো। সুমি বলেছিলাম না, দেখবে আপু তোমাকে ঠিক ভালোবেসে ফেলবে। সবাই নাস্তা শেষ করে ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছে। আয়ান সবার সাথে আড্ডা দিচ্ছে, ঠিকই মন পড়ে আছে প্রাপ্তির দিকে। প্রাপ্তি সবার সাথে টুকটাক কথা যাই বলে আয়ানের সাথে তার এখনো কোনো কথা হয়নি। আচ্ছা, ও কি আমার সাথে কোনো কথাই বলবে না? আমার কি অন্যায়, নাকি আমাকে ওর পছন্দ হয়নি? আয়েশা বেগম রান্না করছে, রফিক আর সুমি হেল্প করছে। প্রাপ্তি উঠে রান্নাঘরে গিয়ে দাঁড়াতেই, সুমি তুমি আবার উঠে এলে কেন? প্রাপ্তি, প্রাপ্তি আপনাদের একটু হেল্প করি। সুমি এখন কিচ্ছু করতে হবে না, আমি আর মা তো আছি, কয়েকদিন যাক, তারপর মায়ের ছুটি, তুমি আর আমি মিলে সব সামলে নিব। সুমির কথা শেষ হতেই আয়েশা বেগম বলল, প্রাপ্তি তুমি রান্না করতে পারো? কথাটা শুনেই প্রাপ্তি কি বলবে বুঝতে পারছে না, কারণ সে কখনো রান্না করেনি, মাঝে মাঝে 2-1 বার করেছে, তাও আবার ডিম ভাজা। প্রাপ্তিকে চুপ থাকতে দেখে আয়েশা বেগম বলল, লজ্জা পাওয়ার কিছু নেই, বেশিরভাগ মেয়েই রান্না শিখে শ্বশুর বাড়িতে যায় না, আমি তোমাকে সব শিখিয়ে দিব। প্রাপ্তি আয়ানের মায়ের কথা শুনে চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। সুমি, আরে তুমি কান্না করছো কেন? মা এই রকমই, আমাকেও সবকিছু নিজের হাতে শিখিয়েছিল। প্রাপ্তি সবার কথা শুনে ভাবছে, এই বাড়ি মানুষগুলো এত ভালো, কেউ আমাকে একবারও অন্য চোখে দেখেনি, আমি কি সবার এত ভালোবাসা পাবার যোগ্য? কথাগুলো ভাবতেই পিছন থেকে আয়ান এসে ফোনটা প্রাপ্তির সামনে ধরে, তোমার ভাইয়া ফোন করেছে, কথা বলো। আসিফের ফোন শুনে আয়ানের হাত থেকে ফোন নিয়ে আয়ানের রুমে চলে গেল। প্রাপ্তি ফোন রিসিভ করে চুপ করে আছে। আসিফ, হ্যালো। প্রাপ্তি, কেমন আছিস তুই? প্রাপ্তি, ভালো। তুই কেমন আছিস? অরণি কেমন আছে?
আব্বু আম্মু কেমন আছে? আসিফ আস্তে আস্তে এত প্রশ্ন একসাথে করলে আনসার দিব কি করে? সবাই ভালো আছে। তুই ঠিক আছিস তো? প্রাপ্তি জানিস ভাইয়া এই বাড়ির সবাই অনেক অনেক ভালো। বড় আপু কাল একটু রাগ ছিল, সকালে দেখি সবার থেকে উনি আমার হয়ে কথা বলছে। আসিফ তাই বেশ ভালো। আমিও চাই আমার বোনটা অনেক সুখে থাকুক। আচ্ছা তোরা কখন আসছিস? প্রাপ্তি আমি তো জানি না। ভাইয়া অরণি আসবে না? আসিফ না, সিয়ামের মাকে বলেছি, উনি বলেছে 2 দিন পর। শুন ফোনটা আয়ানের কাছে দে। প্রাপ্তি একটু ওয়েট কর, দিচ্ছি। প্রাপ্তি ফোন নিয়ে দরজার কাছে আসতেই দেখে আয়ান দাঁড়িয়ে আছে। ফোনটা এগিয়ে দিয়ে প্রাপ্তি নিচে নেমে চলে এলো। আয়ান প্রাপ্তির চলে যাওয়া দিকে তাকিয়ে থেকে, জি বলুন। আসিফ আয়ান, তোমরা আসবে কখন? আয়ান আপনাকে একটু পর জানাবো। আম্মুকে আগে বলি তারপর। আসিফ আচ্ছা, ওনাকে বলে আমাকে জানিও। অধরা প্রাপ্তিকে আসতে দেখে, এই মেয়ে শুনো। প্রাপ্তি আমাকে বলছেন? অধরা হুম, তোমাকেই। প্রাপ্তি অধরার কাছে আসতেই অধরা বলল পড়াশোনা কত দূর? প্রাপ্তিজি অনার্স 2nd ইয়ার। অধরা ভালোই। আর পড়ার ইচ্ছা নেই? প্রাপ্তি কিছু বলছে না, কি বলেতে কি বলে পেলে পড়ে আবার ঝামেলা হবে। সুমি প্রাপ্তিকে চুপ থাকতে দেখে অধরা আয়ান যদি চায় তাহলে তো পড়বেই। তোমার ওকে নিয়ে না ভাবলেও চলবে। প্রাপ্তি তুমি রেডি হয়ে নাও। মা বলেছে আয়ান আর তুমি তোমাদের বাড়িতে যাবে। প্রাপ্তি সুমির দিকে এগিয়ে এসে, মা বলেছে? সুমি হুম মাই তো বলল। যাও রেডি হয়ে নাও। কথাটা শুনে রুমকি এসে প্রাপ্তিকে জড়িয়ে ধরে, মামুনি চলে যাবে? রুমকিকে কোলে তুলে নিয়ে ঝিনুকের দিকে তাকিয়ে, আপু আপনিও চলেন না? ঝিনুক না প্রাপ্তি তুমি গিয়ে ঘুরে আসো, আমরা অন্য এক সময় যাব। প্রাপ্তিও কথা বাড়ালো না, কারণ ওই বাড়িতে গেলে কে কি বলবে তার কোনো ঠিক নেই। আয়ান এসে তুমি গিয়ে রেডি হয়ে নাও, আমি আসছি। কথাটা বলেই মায়ের কাছে রান্নাঘরে চলে গেল। পিছন দিক থেকে মাকে জড়িয়ে ধরে, আম্মু আব্বু ফোন দিয়েছে? আয়েশা বেগম রাতে কথা হয়েছে, আর তো ফোন দেয়নি। কেন, কিছু হয়েছে? আয়ান না এমনি। আচ্ছা আম্মু প্রাপ্তিকে তোমার কাছে কেমন লেগেছে? আয়েশা বেগম উনি এখন এইখানে আসছেন মায়ের কাছ থেকে বউয়ের গুণগান শোনার জন্য। এখন আমাকে ছাড়, শ্বশুর বাড়ি থেকে আগে ঘুরে আয়, তারপর দেখা যাবে। তবে এইটুকু বলতে পারি লক্ষ্মী একটা মেয়ে। এখন যা তো, তাড়াতাড়ি রেডি হয়ে নে। আয়ান থ্যাংক ইউ আম্মু। আয়ান রুমে গিয়ে দেখে প্রাপ্তি রেডি হয়ে বসে আছে। আয়ানকে দেখেই দাঁড়িয়ে পড়ল। আয়ান তোমাকে যত দেখি তত অবাক লাগে, একটা মানুষকে এত সুন্দর কি ভেবে লাগতে পারে? তবে এটাও ভালো লাগছে তোমার অন্য মেয়েদের মতো রেডি হতে এত সময় লাগে না। প্রাপ্তি অন্যদিকে তাকিয়ে কথাগুলো শুনছে। তুমি একটু ওয়েট করো, আমি রেডি হয়ে নিচ্ছি। একটু পর দুজনেই রেডি হয়ে নিচে নেমে এলো। ঝিনুক মুছকি হেসে, একদম পরীর মতো লাগছে। সুমির দিকে তাকিয়ে, কি বলো সুমি? সুমিও হাসি দিয়ে এগিয়ে এসে, ঠিক বলেছ আপু, আমাদের বাড়ির ছোট পরী। অধরা বিরক্তিকরভাবে তাকিয়ে আছে সবার দিকে, এই মেয়ের মাঝে কি এমন আছে সবাই ওকে নিয়ে এত তামাশা করছে? মনে হচ্ছে এই বাড়িও শুধু ও একাই আছে। আমি যে এত দিন পরে এলাম তার দিকে কারো কোনো খেয়ালই নেই। প্রাপ্তি আয়ানের মাকে আর কাকা কাকিকে সালাম করে নিল। রুমকিকে কোলে নিয়ে, আম্মু সব কথা শুনবে ঠিক আছে? আমি ফিরে এসে তোমাকে অনেক গল্প শোনাব। বুঝেছ তো? বলেই হাসি দিয়ে রুমকির কপালে একটা চুমু দিল। রুমকিকে নামিয়ে দিয়ে, মা আপনার শরীরের দিকে খেয়াল রাখবেন। আয়ান চুপচাপ প্রাপ্তিকে দেখেই যাচ্ছে। প্রাপ্তিকে সে যত দেখছে তত সে মুগ্ধ হচ্ছে, সবার সাথে কি সহজভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। কে বলবে কালকেও এই মেয়ে মাঝে অনেক রাগ ছিল, যার রাগে পুরো বিয়ে বাড়ি কেঁপেছে, আর সেই মেয়ে আজ কত ঠান্ডা। সুমি আয়ানের দিকে চোখ পড়তেই
পাশে এসে আস্তে করে বলল, কি যত দেখি মন ভরে না, তাই না? এইবার কিন্তু চোখ নষ্ট হয়ে যাবে। আয়ান নিজের চুলগুলো ঠিক করতে করতে সুইট হার্ট বেশি বেশি বলেই হাসতে শুরু করল। আয়েশা বেগম বাড়ি এসে অনেক হাসতে পারবে, এখন যাও, এমনিতেই অনেক বেলা হয়ে গেছে। আর বাসার গাড়িটা নিয়ে যা। আকাশ ড্রাইভারকে বলে দিয়েছিস তো? আকাশ, আমি আগেই বলে রেখেছি ড্রাইভারকে। আয়ান, ড্রাইভারকে বলে রেখেছ মানে? আমি গাড়ি নিয়ে যাব না, আমার মোটর বাইকে করেই যাব। আকাশ, ফাজিল কথাকার, তুই নতুন বউকে নিয়ে মোটর বাইকে যাবি? আয়ান, যাব। আর তোমাদেরও চিন্তা করতে হবে না। কথাটা বলেই আয়ান বাসা থেকে বেরিয়ে পড়ল। আকাশ, দেখেছ আম্মু, তোমার এই ছেলের কখনোই কি বুদ্ধি হবে না? সুমি, তুমি এই রকম করছো কেন? ওর তো একটা স্বাদ আহ্লাদ থাকতে পারে, নিজের সেটা নাই বলে অন্য কাউর থাকবে না, তা তো না। আকাশ সুমির কথা শুনে কিছু না বলেই নিজের রুমে চলে গেল। আয়ান প্রাপ্তিকে নিয়েই মোটরবাইক প্রাপ্তিদের বাড়ির সামনে এসে থামতেই আসিফ এগিয়ে এসে তাদেরকে বাসার ভিতরে নিয়ে গেল। প্রাপ্তি এসেছে শুনে আশেপাশের মানুষ আসতে শুরু করল আয়নকে দেখার জন্য। আয়ান এসে আজাদ সাহেব আর নীলিমা বেগমকে সালাম করল। নীলিমা বেগম আয়ানকে প্রাপ্তির মামা মামি, কাকা কাকি, কাজিনদের সবার সাথে পরিচয় করাতে লাগল। প্রাপ্তি এসে কাউকে কিছু না বলেই নিজের রুমে চলে গেল। পাশের বাড়ির রানু কাকি এসেছে, সাথে করে আরও 7-8 মহিলাকেও নিয়ে এসে, কই আসিফের মা, তোমাদের নাকি নতুন জামাই আসছে? আয়ান তাদের দেখে সালাম দিল। রানু কাকি, ওয়ালাইকুম সালাম। তো বাবা, কেমন আছো? সব ঠিকঠাক তো? আয়ান, জি। আপনার কথা বুঝলাম না। রানু কাকি, কি আর বুঝবা, তোমরা ছেলেরা মেয়ে একটা দেখলে তো পাগল হয়ে যাও। খোঁজ খবর নিয়ে বিয়ে করেছ নাকি এমনিতেই গলায় ঝুলিয়ে নিয়েছ? আয়ান, গলায় ঝুলাতে যাব কেন? সম্মানের সাথেই আমি ওকে বিয়ে করেছি। আর আপনি কি বলছেন এই সব? আসিফ কাকি, আপনি এইখান থেকে এখন যান, আমাদেরটা আমাদের বুঝতে দিন। রানু কাকি, আরে বাবা, আমরা এইখানে থাকতে আসিনি, তোমাদের অপকর্ম তোমরা ডেকে রাখো, তাতে আমাদের কি? নিজেদের মেয়েকে তো অসহায় একটা ছেলেকে পেয়ে তার গলায় ঝুলিয়ে দিয়েছ, এখন আমাদের বললেই দোষ। তোমাদের মেয়েকে যে 3 দিন দরে আটকে রেখে কি করেছে না করেছে আমরা তো সবই জানি। কি বাবা, তুমি সব জেনে বিয়ে করেছ তো? আয়ান, আপনারা আর একটাও বাজে কথা বলবেন না, আমি ওর সব জেনেই বিয়ে করেছি। আপনাদের এইটা নিয়ে চিন্তা করতে হবে না, আপনাদের এতক্ষণ সম্মান দিয়েই কথা বলছি। যদি আমার বউয়ের নামে আর একটাও বাজে কথা বলেন তখন আমি ভুলে যাব আপনারা আমার শ্বশুরের এলাকার লোক। রানু কাকি, এই তোরা চল, আজকাল ভালো কথা বলতে নাই। সবাই চলে যাওয়ার পরে আয়ান দরজার দিকে তাকিয়ে দেখে প্রাপ্তি দাঁড়িয়ে আছে আর গাল বেয়ে বেয়ে পানি পড়ছে। আয়ান, প্রাপ্তি। আয়ান, প্রাপ্তি বলতেই প্রাপ্তি চোখের পানি মুছে নিজের রুমের দিকে চলে গেল। পিছন পিছন আয়ান ও তার রুমে গেল। আয়ান, প্লিজ এইভাবে কান্না করো না, মানুষ তো বলবেই, তাই বলে কান্না করবে? আমি জানি তুমি আমার সাথে কথা বলবে না, কিন্তু আমার দোষ কি বলো? আমি সত্যিই তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, কোনো অসম্মান বা করুণা নয়। লোকে কথা শুনে যদি কান্নাকাটি করো তাহলে এইটা কি ঠিক হবে? প্রাপ্তির কান্না ভালো লাগছে না আয়ানের, কিন্তু কিছু করার নেই তার দেখে যাওয়া ছাড়া। চুপ করেই প্রাপ্তি একপাশে বসে আছে, খুব অসহায় লাগছে নিজেকে। ওই বাড়িতেই ভালো ছিল, কেন যে আসতে গেলাম? নীলিমা বেগম এসে, বাবা তুমি কিছু মনে করো না এদের কথায়। আয়ান উঠে দাঁড়িয়ে, না মা, আমি কিছু মনে করিনি। মা, আপনি যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলবো? নীলিমা বেগম, বলনা, কোনো সমস্যা নেই, বলো, আমার কাছে তোমার সংকোচ করার কিছু নেই বাবা। আয়ান,
আমতা আমতা করে প্রাপ্তির দিকে আর চোখে তাকিয়ে, আমি চাচ্ছি আমি চাচ্ছি এইখান থেকে বিকালবেলা চলে যেতে। আয়ানের কথা শুনে নীলিমা বেগম কিছু না বলেই রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে গেলেন। আসিফ নীলিমা বেগমকে চুপ হয়ে এসে সোফায় বসতে দেখে, আম্মু কি হয়েছে? আয়ান কি কিছু বলছে? নীলিমা বেগম তেমন কিছু না, ও চাচ্ছে বিকেলে চলে যেতে। এইটা কি ভালো দেখাবে তুই বল? ওই বাড়ির সবাই কি বলবে? আসিফ কিছু বলার আগেই আয়ান এসে, মা আমাদের বাড়ি কেউ কিচ্ছু মনে করবে না, আমি সব বুঝিয়ে নিব। ভাইয়া আপনি তো ব্যাপারটা বুঝবেন, আমার মনে হয় প্রাপ্তিকে এইখানে রাখাটা ঠিক হবে না। আসিফ আচ্ছা ঠিক আছে, তোমরা আগে খাওয়া দাওয়া করে নাও, তারপর না হয় দেখা যাবে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে সবার সাথে কথাবার্তা বলে সন্ধ্যায় আয়ান আর প্রাপ্তি আয়ানদের বাড়ি উদ্দেশ্য রওনা হল। আয়ানের সাথে মোটর বাইকে করে যেতে খারাপ লাগছে না প্রাপ্তির, অনেকখানি পথ যেতেই জোনাকি পোকার আলোতে ভালোই লাগছে, কয়েকটাকে হাত বাড়িয়ে ছোঁয়ার চেষ্টা করছে। গ্লাসের মধ্যে প্রাপ্তির এইভাবে হাত বাড়িয়ে পোকাগুলোকে উঠে দেখে মোটর বাইককে রাস্তার একপাশে দাঁড় করাল। মোটর বাইক দাঁড় করাতে দেখে প্রাপ্তি পেয়ে ভাবল, আমাকে বকাঝকা করবে নাকি? চুপচাপ কিছু না বলে মাঝ রাস্তায় এসে দাঁড়িয়ে পড়ল। আমার ও এইভাবে হাত বাড়ানো উচিত হয়নি। আয়ান বসে আছো যে? আমি বুঝতে পেরেছি জায়গাটা তোমার ভালো লেগেছে। জোনাকি পোকার আলোয় চারপাশ ঝিকমিক করছে। এইখানে কিছু সময় কাটিয়ে তারপর না হয় বাড়ি যাব। আয়ানের কথা শুনে এক নিমিষেই মনটা ভালো হয়ে গেল প্রাপ্তির। ও কি করে বুঝল জোনাকি পোকা আমার ভালো লাগার মধ্যে একটা? হয়তো হাত বাড়ানো দেখেই বুঝে নিয়েছে। বাহিরে কিছুটা সময় পার করে বাসায় এলো দুজন। তাদের দেখে সবাই অবাক চোখে তাকিয়ে আছে। আকাশ কিরে তোরা? তোদের না আজ ওই বাড়িতে থাকার কথা? আয়ান কথা ঘুরিয়ে, আর বলিস না, ওই খানে আমার একদম ভালো লাগছে না। তোদের সবার জন্য আমার খুব খারাপ লাগছে। তাই চলে এলাম। রুমকিকে কোলে নিয়ে কি ছোট আম্মু ঠিক করিনি? রুমকি একদম ঠিক করেছ, আমারও ভালো লাগছিল না নতুন মামনিকে না দেখে। সুমি প্রাপ্তির কাছে এসে, তুমি চলে যাওয়াতে আমার ও ভালো লাগছিল না। যাও আয়ান, আর তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি চা দিচ্ছি। আয়ান সিঁড়ি দিয়ে উঠতে যাবে তখনই অধরা নেমে আসতে আসতে ন্যাকামি করে, আয়ান তুমি এসেছ। তুমি চলে যাওয়ার পর আমার খুব খারাপ লাগছিল। প্রাপ্তি তাদের দিকে একবার তাকিয়ে তাদের পাশ দিয়ে উপরে উঠে চলে গেল। অধরা হাত ধরে, আয়ান তুমি এখন কোথায় যাচ্ছ? চলো আমার রুমে, আমি আর তুমি বসে আড্ডা দিব। তোমার সাথে আমার অনেক কথা আছে। আয়ানও ধরা হাতটা ছাড়ো, আমি রুমে যাব, ফ্রেশ হতে হবে। অধরা আয়ান বিয়ে করে তুমি এতটা পাল্টে গেলে? তুমি দেখছি পুরোই বউ পাগল হয়ে গেছ। আয়ান প্লিজ, অধরা উল্টা পাল্টা কথা বলবে না। আমাকে যেতে দাও, প্রাপ্তি রুমে একা আছে। অধরা ও আর কথা বাড়াল না। হাতটা ছেড়ে দিয়ে এসে ভাবি, সুমিকে, সত্যি করে বলো তো প্রাপ্তির সাথে আয়ানের কি আগে কোনো রিলেশন ছিল? সুমি ভাবছে অধরাকে কি থেকে কি বলবে বুঝতে পারছে না। মিনু এসে সুমি আমতা আমতা করছে দেখে ভাবি ভাইয়া তোমাকে ডাকছে, আগে গিয়ে কথা শুনে আসো, পরে এসে না হয় অধরাকে সব বলবে। মিনুর কথা শুনে সুমি যেন হাঁপ ছেড়ে বাঁচল। প্রাপ্তির বিয়ের এক সপ্তাহ কেটে গেল। এই বাড়ি সবাই প্রাপ্তিকে ভালোবেসে ফেলেছে। প্রাপ্তিও সবাইকে ভালোবাসে। শুধু আয়ানের সাথে কথা হয় না প্রাপ্তির। আয়ান সবসময় নিজেই বকবক করে যায় আর প্রাপ্তি শুধু শুনেই যায়। সকালে নাস্তা করে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নেমে আসলো আয়ান আর আকাশ। সুমি রান্নাঘর থেকে দৌড়ে এসে, আকাশ অফিস থেকে আজ বিকালে চলে এসো, মা ফোন করেছে একবার গিয়ে দেখা করে আসতে। আকাশ আচ্ছা রেডি হয়ে নিও, আমি এসে তোমাকে নিয়ে যাব।
কথাটা বলতে বলতে বাসা থেকে বের হবে এমন সময় দেখে আবিদ চৌধুরী দরজায় দাঁড়িয়ে। আকাশ অবাক হয়ে, আব্বু তুমি? আবিদ চৌধুরী, হুম আমি। বাসার ভিতরে ঢুকতে ঢুকতে, কেমন সারপ্রাইজ দিলাম বল। রফিক গাড়ি থেকে ব্যাগগুলো নিয়ে আসো। আয়ান এসে, আব্বু সত্যিই অনেক বড় সারপ্রাইজ। তুমি না 1 মাসের জন্য গেছ। আবিদ চৌধুরী বাড়ির ছোট লক্ষ্মীকে দেখার জন্য কাজ তাড়াতাড়ি শেষ করলাম। আকাশ, আব্বু তুমি একবার বলে আসতে, আমি না হয় এয়ারপোর্ট গিয়ে তোমাকে নিয়ে আসতাম। আবিদ চৌধুরী, এত চিন্তা করতে হবে না, আমার কোনো প্রবলেম হয়নি। সুমি গিয়ে আয়েশা বেগমকে ডেকে আনলেন। আয়েশা বেগম, সবাইকে কি সারপ্রাইজ দিলে নাকি? আবিদ চৌধুরী, হুম ঠিক বলছ। কই সবাইকে ডাকো। সুমি, ছোট বউ, ঝিনুক, মিনু এরা কোথায়? আয়ান বারবার উপরের দিকে তাকাচ্ছে। সুমির দিকে তাকিয়ে ইশারা দিয়ে প্রাপ্তিকে নিয়ে আসতে বলল। রুমকি দৌড়ে এসে নানা ভাইয়া এসেছে, নানা ভাইয়া এসেছে বলে কোলে উঠল। আবিদ চৌধুরী, আমার রুমকি মনি দেখছি আমাকে ভুলেই গেছে। আমি যাওয়ার পর আমাকে একবারও ফোন দেয়নি। কথাগুলো বলতে বলতে সিঁড়ি দিকে নজর পড়তেই দেখে সুমি প্রাপ্তিকে নিয়ে নামছে। সবাই চুপ হয়ে আছে। আয়ান মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আয়েশা বেগম চুপচাপ গিয়ে সোফায় বসে পড়ল। প্রাপ্তি কাছে এসে আবিদ চৌধুরীকে পাছুয়ে সালাম করে উঠে দাঁড়াতেই, সুমিকেও। সুমি বাবা, ও আয়ানের বউ। আয়ানের বউ কথাটা শুনেই আবিদ চৌধুরী আয়নের দিকে তাকালো। আয়ান মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আয়েশা বেগমের দিকে তাকালো, সেও নিচের দিকে তাকিয়ে আছে। আকাশের দিকে তাকাতেই সে অন্যদিকে ফিরে গেল। এক এক করে সবার দিকে তাকাতে থাকলো, এক একজন এক এক রকম দেখাচ্ছে। সবার মুখে ভয়েরও চিহ্ন। সবার কাছে এমন মনে হচ্ছে যে কোনো এক বাঘের সামনে সবাই দাঁড়িয়ে আছে। আবিদ চৌধুরী, সবাই এইভাবে আছো কেন? সুমি, এই মেয়েটাকে তো সেদিন দেখলাম না। যার সাথে বিয়ে ঠিক করে এসেছি সে কই? সুমি কিছু বলার আগেই আয়ান মুখ থেকে হাত সরিয়ে, আব্বু আসলে। আবিদ চৌধুরী হাত দিয়ে ইশারা করে আয়ানকে চুপ থাকতে বলল। সুমি, তুমি কথা বলছো না কেন? আমি কি প্রশ্ন করছি তার আনসার দাও। সুমি বাবা, আসলে সেই দিন আমরা যেই মেয়েকে দেখেছিলাম আয়ান সে মেয়ের কথা বলেনি, বলেছে এই প্রাপ্তির কথা। ওই মেয়েটার একটা রিলেশন ছিল যার সাথে প্রাপ্তির বিয়ে ঠিক হয়েছিল। বিয়ের দিন প্রাপ্তি জানতে পেরে ওর বোনকে ওই ছেলের হাতে তুলে দেয়। আর আয়ান নিজের পছন্দ করা মেয়েকে বিয়ে করে। আবিদ চৌধুরী, এত কিছু হয়ে গেল আর আমাকে কিছুই জানালে না? আয়েশা বেগমের দিকে তাকিয়ে, তুমিও তো আমাকে একবারের জন্য কথাগুলো বলনি। যাই হোক, তবে বউ আমার পছন্দ হয়েছে। কথাটা শুনেই সবার মুখে যেন হাসির ঝলক ফুটে উঠল। সুমি বাবা, তাহলে আপনি বসুন, আমি এখনই মিষ্টি নিয়ে আসছি। আজকে এই খুশির দিনে মিষ্টি না হলে হয়। সুমি গিয়ে মিষ্টি নিয়ে আসল। প্রাপ্তির হাতে মিষ্টির প্লেট দিয়ে, প্রাপ্তি তুমি বাবাকে মিষ্টি খাইয়ে দাও। প্রাপ্তি মিষ্টির প্লেট হাতে নিতেই অধরা সিঁড়ি দিয়ে নামতে নামতে, ভাবি তোমাদের নাটকের কাহিনী আরও কিছু বাকি রয়ে গেল। সেইগুলো বলো জেঠুকে। ঝিনুক বিড়বিড় করে, এসে গেছে আর দেরি করল না। কাকা কাকি চলে গেছে, এইটাকে যে কেন রেখে গেল। সুমি ঝিনুকে চোখ দিয়ে ইশারায় করে বলল, এইবার কি হবে? ঝিনুকও সুমিকে চোখ দিয়ে ইশারা করল, চিন্তা করো না, আয়ান আছে তো। আবিদ চৌধুরী অধরা কাছে আসতেই জড়িয়ে ধরে, কেমন আছো মা? অধরা, খুব ভালো জেঠু, তোমাকে অনেক মিস করেছি আমি। আবিদ চৌধুরী, আমিও। কিন্তু তুমি তখন কিসের নাটকের কথা বলছো? অধরা, জেঠু এই মেয়েটা মানে আয়ানের বউরূপে গুণে সব ঠিক আছে, কিন্তু তবে আরেকটা প্রবলেমও আছে। আবিদ চৌধুরী আয়ানের দিকে তাকিয়ে, সে প্রবলেম কি অধরা? অধরা, আয়ান তোমার বউয়ের কথা তুমিই বলো। আমি বললে তো পরে বলবে অধরা সব বলে দিয়েছে।
অবশ্য তুমি হয়তো ভাববে আমি এত কিছু কি করে জানলাম। আয়ান, আমি অধরা চৌধুরী। যে মেয়ের কারণে তুমি আমাকে অ্যাভয়েড করবে তার হাড়ির সব খবর না জানলে তো আমার মরেও শান্তি হবে না। সেই দিন সুমি ভাবিকে জিজ্ঞাসা করেছিলাম, ভাবি অজুহাত দেখিয়ে চলে গেল, তারপর মিনু আপুকে জোর করতেই তারপর সব আমাকে বলল। এতদিন আমি চুপ করেছিলাম কারণ আমি জেঠু আসার জন্য অপেক্ষা করছিলাম। আবিদ চৌধুরী ধমক দিয়ে, প্লিজ কেউ কি আমাকে বলবে সমস্যাটা কি? কেউ কিছু বলছে না, সবাই চুপ হয়ে নিচে দিকে তাকিয়ে আছে। আয়েশা বেগম নীরবতা ভেঙে, তুমি রুমে চলো, ফ্রেশ হয়ে নাও, আমরা এইসব নিয়ে পরেও কথা বলতে পারব। আয়ান বাবার দিকে তাকিয়ে ভাবছে, এই ঘটনার জন্য নিজেকে আমি আগেই প্রস্তুত করে রেখেছি, কিন্তু সময়টা যে এত তাড়াতাড়ি চলে আসবে এইটা ভাবিনি। আয়ান, প্রাপ্তি, মিষ্টির প্লেটটা রেখে দাও। অফিসের ফাইলগুলো এগিয়ে দিয়ে, তুমি এইগুলো নিয়ে রুমে যাও, আমি আব্বুর সাথে কথা বলছি। প্রাপ্তি প্লেটটা সুমির হাতে দিয়ে ফাইলগুলো নিয়ে উপরে যাবার জন্য পা বাড়াতেই, আবিদ চৌধুরী, দাঁড়াও, এখন কেউ কোথাও যাবে না। আগে আমি সব শুনব, তারপর যে যেখানে যাবার যাবে। আয়েশা বেগমের দিকে এগিয়ে গিয়ে, তুমি এখন সব বলবে। বলো কি হয়েছে? আয়েশা বেগম, আসলে ছোট বউয়ের এইখানে কোনো দোষ নেই। মেয়েটা খুব ভালো, অনেক লক্ষ্মী একটা মেয়ে। এই কয়দিনে সবাইকে এক বাঁধনে বেঁধে ফেলেছে। আবিদ চৌধুরী বিরক্তিকর ভাব নিয়ে, আয়েশা, আমি এত গুণগান শুনতে চাইনি। সমস্যা কি সেটা বলো। আয়েশা বেগম, ভয় ভয় বলছি তো। সময় তো দিবে নাকি? মানে প্রাপ্তিকে কয়েকটা ছেলে উঠিয়ে নিয়ে রেপ করেছে। আয়েশা বেগম কথাটা বলতেই প্রাপ্তি কান্না ভরা চোখ দুটো বন্ধ করে ফেলল। আল্লাহ, তুমি আমাকে এই দিন দেখার জন্য বাঁচিয়ে রাখলে। এইগুলো দেখার আগে মরণ ও ভালো ছিল। আর কত সহ্য করব আমি? আবিদ চৌধুরী চেঁচিয়ে, কি? আর সেই মেয়ে আমার ঘরের বউ। আকাশ, তোমাকে আমি সব দায়িত্ব দিয়ে গেলাম এই দৃশ্য দেখার জন্য। তোমাদের কি করে সাহস হয় এই মেয়েকে বউ হিসেবে ঘরে উঠানোর? আয়েশা বেগম, তুমি একটু শান্ত হও। তুমি এই রকম করলে তোমার প্রেশারটা বেড়ে যাবে। আবিদ চৌধুরী, আমার জন্য যখন এতই চিন্তা, তাহলে এইটা চিন্তা হয়নি এই মেয়েকে কখনোই এই বাড়ি বউ হিসেবে আমি মেনে নিব না? এই সমাজে আমার একটা সম্মান আছে, সেই সম্মান নিয়ে ছিলিমিলি খেলার অধিকার তোমাদের কে দিয়েছে? আজ আমি এই জায়গা এমনি এসে পৌঁছায়নি। অনেক কষ্ট করেই আজ আমি বিখ্যাত ব্যবসায়ী আবিদ চৌধুরী। আয়ান, আব্বু, আমার লাইফটাকে তোমার বিজনেসের সাথে যদি তুলনা করো তাহলে ভুল করছো। আমি ওকে ভালোবেসেই বিয়ে করেছি। আবিদ চৌধুরী তাচ্ছিল্য হাসি দিয়ে, ভালোবাসা? এই মেয়েকে? এইসব মেয়েকে ভালোবাসা যায় না, শুধু দয়া করা যায়। যদি তোমার এই মেয়ের প্রতি এতই দয়া হয়েছে, কিছু টাকা দিয়ে সাহায্য করে আসতে। আয়ান, আমি তো ওকে কোনো দয়া করে বিয়ে করিনি। ওকে আমি ভালোবেসে বিয়ে করেছি। আর আমার ওয়াইফকে অপমান করার অধিকার তোমার নেই। আকাশ আয়ানের কথা শুনে, আয়ান, অফিসে যা। আব্বু, তুমি ফ্রেশ হয়ে নাও, আমরা এইসব নিয়ে পরে কথা বলবো। সুমি, তুমি প্রাপ্তিকে নিয়ে রুমে যাও। আমি আয়ানকে নিয়ে যাচ্ছি। আবিদ চৌধুরী, আকাশ, ওকে আমার সাথে কথা বলেতে দাও। ও কি বলেছে, আমার নাকি ওর ওয়াইফকে অপমান করার কোনো অধিকার নেই? তাই নাকি মিস্টার আয়ান? যখন অধিকারের কথাই উঠাইছেন তাহলে শুনেন। আপনি যে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা উড়াচ্ছেন, দামি গাড়ি ব্যবহার করছেন, এসি রুমে ঘুমাচ্ছেন, সব টাকাই আমার। যে জবটা করছেন সেটাও আমার দেওয়া। এখন আপনিই বলুন, আমার কি কোনো অধিকার নেই? আয়েশা বেগম, কি বলছো তুমি এই সব? নিজের ছেলেকে এইভাবে বলতে পারলে? আবিদ চৌধুরী, আয়েশা, এর মাঝে তুমি এসো না। আমার ছেলে আমাকেই অধিকারের কথা বলছে। কার জন্য করলাম এত কিছু? যাই হোক, আমার এটাই শেষ কথা, এই মেয়ে এই বাড়িতে থাকতে পারবে না।
আমি ফ্রেশ হতে রুমে যাচ্ছি, এসেই যেন দেখি এই মেয়ে চলে গেছে। কথাটা বলেই আবিদ চৌধুরী রুমের দিকে পা বাড়াতেই আয়ান বলে উঠল, দাঁড়াও আব্বু, ও যদি যেতেই হয় তাহলে আমাকেই তো যেতে হবে, কারণ বিয়ে তো ওকে জোর করে করেছি আমি। ও তো ইচ্ছে করে এই বাড়িতে আসেনি। তুমি যখন ওকে মেনে নিতে পারবে না তাহলে আমার এই বাড়িতে থাকা হবে না। ছেলের কথা শুনে অনেকক্ষণ চুপ করে আয়ানের দিকে তাকিয়ে থেকে আকাশকে বলল গম্ভীরভাবে, আকাশ, ওর থেকে গাড়ির চাবিটা নিয়ে নাও। ক্রেডিট কার্ড বন্ধ করে দাও, অসিফের কাজগুলো বুঝে নাও। বাহিরের মানুষকে তো আর এইগুলো দেওয়া যায় না। কথাটা বলে আবিদ চৌধুরী চলে যেতে লাগলেন। আয়েশা বেগম কাঁদতে কাঁদতে পিছনে যেতে যেতে, কি বলছো তুমি এই সব? তুমি তোমার কথা ফিরিয়ে নাও। আমি আমার ছেলেকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ কথা বলো। ও এইভাবে কোথায় গিয়ে থাকবে? হঠাৎ করে এইভাবে বাড়ি ছেড়ে চলে যেতে বললেই কি চলে যাওয়া যায়? তুমি ওকে কয়েকটা দিন সময় দাও, তারপর না হয়। আবিদ চৌধুরী রুমে ঢুকে আয়েশা বেগমকে বাহিরে রেখে দরজা বন্ধ করে দিলেন। আয়েশা বেগম কান্না জড়িত কণ্ঠে হাত দিয়ে দরজায় থাপ্পড়াতে থাপ্পড়াতে, তুমি শুনে রাখো, আমি আমার ছেলেকে কখনোই বাড়ি ছাড়া হতে দিব না। চেঁচিয়ে, শুনেছ তুমি? প্রাপ্তি এখনো সেই জায়গায় দাঁড়িয়ে কান্না করছে। আমার জন্য আজ একটা ফ্যামিলি আলাদা হচ্ছে। আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। ওনাদের ছেলে বাড়িতেই থাকুক, আমি বরং এই বাড়ি ছেড়ে চলে যাই। সত্যিই তো আমার মতো মেয়েদের ভালো ঘরের কেউ বউ হিসেবে মেনে নিবে না। আমার মতো মেয়েদের কপালে সংসার নামক শব্দটা থাকতে নেই। ঝিনুক, মিনু, আকাশ এসে আয়ানকে জড়িয়ে ধরে কান্না করছে। আয়ান পাথরের মতো দাঁড়িয়ে আছে। চোখে বিষণ্ণতার কোনো চাপ নেই। সবাইকে সরিয়ে দিয়ে প্রাপ্তি, উপরে যাও, সবকিছু গুছিয়ে নাও। অবশ্য এই বাড়িতে আমার তেমন কিছুই নেই, তবে তোমার যা কিছু আছে আমার রোজগারের টাকারই কিনা। ওইখানে আবিদ চৌধুরীর কোনো ভাগ বসাতে পারবে না। আচ্ছা চলো, আমি তোমায় হেল্প করছি গুছিয়ে নেওয়ার জন্য। প্রাপ্তি চোখ মুছে আয়ানের দিকে তাকিয়ে, আপনি যাওয়ার দরকার নেই, আমি ভাইয়াকে ফোন দিচ্ছি, ও এসে আমাকে নিয়ে যাবে। আয়ান রাগী ভাব নিয়ে ধমক দিয়ে, সেট আপ, এতদিন যেহেতু আমার সাথে তুমি কোনো কথা বলনি, আজ বলবা না? আমি যা বলছি তাড়াতাড়ি গিয়ে সেই কাজটা করো। সুমি অধরার কাছে এগিয়ে গিয়ে, শান্তি হয়েছে তোমার? এটাই তো চেয়েছিলে তাই না? তোমার মতো মেয়েরা কখনো কারো ভালো দেখতে পারে না। কি ক্ষতি করেছিলাম আমরা তোমার? বলো। এখন আনসার দিচ্ছ না কেন? অধরা কিছু না বলে মুখটাকে বাঁকা করে উপরে উঠে গেল। প্রাপ্তি আর আয়ান রুমে গিয়ে নিজেদের জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে। আয়েশা বেগম এসে আয়ানকে জড়িয়ে ধরে, আয়ান তুই আমাদের ছেড়ে যাস না। আমি আমার ছেলেকে ছাড়া থাকব কি করে? তোর আব্বুর রাগটা কমে যাক, দেখবি তোকে আবার বুকে টেনে নিবে। এক নিঃশ্বাসে কথাগুলো বলতে লাগলেন আয়েশা বেগম। আয়ান আয়েশা বেগমকে ছাড়িয়ে গাল দুটো হাত দিয়ে ধরে কাঁদো কাঁদো গলায়, আম্মু তোমাদের ছেড়ে থাকতে আমারও অনেক কষ্ট হবে, কিন্তু আমি জানি আব্বু কখনোই আমাকে আর এই বাড়িতে থাকতে বলবে না। আর কখনোই বলবে না আয়ান অফিসে যাবি না, বলবে না লেট আমার একদম পছন্দ না। তোর কোনো সময়ের জ্ঞান নেই বলে কি আমারও নেই? আকাশ ভাইয়া এসে আব্বুর বুকনি থেকে আমাকে বাঁচাতে হবে না। এই সব কিছু আমি অনেক মিস করব আম্মু। মিস করব তোমার ভালোবাসা। কথাগুলো বলতে বলতে আয়ানের গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়ে শার্ট ভিজে যাচ্ছে। কথাগুলো বলতে মনে হচ্ছে তার বুকটা ফেটে যাচ্ছে। প্রাপ্তিও দাঁড়িয়ে দাঁড়িয়ে মা ছেলের দৃশ্য দেখে সেও কান্না করে যাচ্ছে। আয়েশা বেগম ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে, তুই এখন হঠাৎ এইভাবে মেয়েটাকে নিয়ে গিয়ে কোথায় থাকবি? তোর কাছে তো এখন কোনো টাকাও নেই। এইভাবে রাগ করে গিয়ে থাকা যায় না আয়ন।
আয়ান আয়েশা বেগমের কাছ থেকে সরে গিয়ে চোখ মুছে ব্যাগটা আটকাতে আটকাতে স্বাভাবিক গলায় বলল, চিন্তা করো না মা, আমার কাছে কিছু টাকা আছে, সেটা দিয়ে কয়েকদিন কেটে যাবে। তারপর একটা চাকরি ব্যবস্থা ঠিক করে ফেলব। আয়েশা বেগম বুঝে গেছে ছেলেকে বুঝিয়ে কোনো লাভ হবে না। আয়ানের রুম থেকে বেরিয়ে নিচে নেমে আকাশ 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 কাছে গিয়ে, আম্মু তুমি পড়বে তো, তুমি এই রকম করো না, এই রকম করলে তো অসুস্থ হয়ে যাবে। আয়েশা বেগম আকাশের হাত ধরে, তুই আমার কথা চিন্তা করিস না, তুই পারবি আয়ানকে আটকাতে, ওকে এইভাবে কোথাও যেতে দিস না। আকাশ, আম্মু তুমি শান্ত হও, আমি দেখছি বলে উপরে যাবার জন্য সিঁড়িতে পা দিতেই দেখে আয়ান আর প্রাপ্তি নেমে আসছে। আয়ান নেমে এসে আয়ানকে জড়িয়ে ধরে, ভাইয়া আম্মুর দিকে খেয়াল রাখিস। আকাশ অসহায় ভাবে, আয়ান আর একটা বার ভেবে দেখ, আব্বু রাগের মাথায় কি বলতে কি বলেছে, তার জন্য তুই বাড়ি ছেড়ে দিয়ে চলে যাবি? আয়ান আকাশকে ছেড়ে দিয়ে, ভাইয়া প্লিজ, আবিদ চৌধুরী অহংকার নিয়ে উনি থাকুক, আর যে বাড়িতে আমার স্ত্রী থাকতে পারবে না, সেই বাড়িতে আমিও থাকতে পারব না। সবাইকে নিয়ে ভালো থাকিস, সবার খেয়াল রাখিস। রুমকি দৌড়ে এসে কোলে উঠে, মামা তুমি আর আসবে না? তুমি মামনিকে নিয়ে চলে যাবে? তুমি মামনিকে নিয়ে যেও না। রুমকির কথা শুনে আয়ানের চোখের পানি টলমল করছে। রুমকির মন খারাপ হবে দেখে অন্যদিকে ফিরে চোখ মুছে, মামাই আবার চলে আসব। এই কয়দিন আম্মুর সব কথা শুনে লক্ষ্মী মেয়ের মতো থাকবা। আমি আর তোমার মামনি এসেই যেন শুনি রুমকি সবার সব কথা শুনে। প্রাপ্তি এগিয়ে এসে রুমকিকে কোলে নিল। আয়ান ঝিনুক আর মিনুর কাছে যেতেই দুই বোন আয়ানকে জড়িয়ে ধরে কান্না শুরু করল। আয়ানও কাঁদো কাঁদো গলায়, কান্না করছিস কেন? আমি তো আর মরে যাইনি। ঝিনুক কথাটা শুনেই আয়ানের গালে একটা থাপ্পড় দিয়ে, মুখে যাই আসে তাই বলে যাচ্ছিস? তুই এতই পর ভাবিস আমাদের? ঠিক আছে, তোকে আজ আটকাবো না। আমি চাই তুইও আব্বুকে দেখিয়ে দিবি আব্বুকে ছাড়া তুইও চলতে পারিস। আর কোনো সমস্যা হলে নিহাদকে জানাস। মিনু নিজের দিকে খেয়াল রাখিস। যেখাই যাবি ফোন দিয়ে জানাস। যে মেয়ের জন্য এই বাড়ি ছেড়ে যাচ্ছিস ওর খেয়াল রাখিস। আয়ানও ঝিনুকের চোখের পানি মুছে দিয়ে রুমকির দিকে খেয়াল রাখিস। মিনু, রাহাতের সাথে তুই একদম রাগারাগি করবি না। সুমির কাছে এগিয়ে গিয়ে, সুইট হার্ট তোমাকে আর ঝালানো সহ্য করতে হবে না। তোমাকে সকালবেলা আর আমাকে জাগিয়ে তুলতে হবে না। আর কেউ তোমাকে এই কথা বলে জ্বালাবে না, সুইট হার্ট তোমার হাতে কফি না হলে ভালো লাগে না। সুমি নিজের চোখের পানি মুছে, তুমি এইগুলো জ্বালানি বলছো কেন? এইগুলো করতে আমার খুব ভালো লাগে আয়ান। সুমি প্রাপ্তিকে আয়ানের কাছে টেনে এনে, প্রাপ্তি এই ছেলেটার সব দায়িত্ব এখন থেকে তোমার। আমার দেখা এই প্রথম কোনো ছেলে একটা মেয়েকে কতটা ভালোবাসতে পারলে একটা ছেলে এত অর্থ প্রাচুর্য ছেড়ে অজানা পথে হাঁটতে পারে। প্রাপ্তি, তুমি অনেক ভাগ্যবান, কারণ ভাগ্যে করেই এইরম স্বামী পাওয়া যায়। তাই আবারও বলছি, নিজের মতো করে ওর একটু যত্ন নিও। সুমির সব কথা শুনেই প্রাপ্তি মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝাল। আয়েশা বেগমের মুখে কোনো কথা নেই, নিস্তব্ধ হয়ে সোফায় বসে আয়ানের দিকে একদৃষ্টিতে তাকিয়েই আছে। প্রাপ্তি এসে আয়েশা বেগমকে সালাম করে, ফুপিয়ে ফুপিয়ে, মা, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আজ আমার জন্যই আপনার ছেলেকে আপনার কাছ থেকে আলাদা হতে হচ্ছে। মা, আমি কখনো চাইনি এই রকম কিছু হোক। আয়েশা বেগম প্রাপ্তিকে উঠিয়ে, আমার ছেলেটার দিকে খেয়াল রেখো। আজ নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। অনেক গর্বও হচ্ছে কেন জানো? আমার ছেলেকে আমি ঠিক মতোই মানুষ করতে পেরেছি। সে মেয়েদের সম্মান দিতে জানে, কোনো মা জাতিকে অসম্মান করতে দেয়নি। তোমরা যেইখানেই থাকো ভালো থাকো। আয়ান গিয়ে আবিদ চৌধুরীর দরজার সামনে দাঁড়িয়ে, আব্বু আমি চলে যাচ্ছি। আমাকে নিয়ে তোমার আর কোনো অম্মান হবে না। নিজের দিকে খেয়াল রেখো। আব্বু তুমি কি আমার কথা শুনছো?
তোমাকে আর তোমার ছোট ছেলেকে নিয়ে কোথাও অপদস্থ হতে হবে না। আম্মুর দিকে খেয়াল রেখো। আবিদ চৌধুরীর কোনো সাড়া না পেয়ে আয়ান ড্রয়িং রুম এসে, প্রাপ্তি চলো। কথাটা বলেই আয়ান আর পিছু ফিরে তাকাল না। তাড়াতাড়ি করে পাগুলো এগুতে লাগল এক অজানার পথে। প্রাপ্তিও আয়ানের পিছু পিছু হাঁটতে শুরু করল। কেউই জানে না কোথায় যাবে, কি করবে। আয়ান শুধু এইটা ভেবেই নিজেকে বুঝ দিয়েছে ভালোবাসার মানুষের অসম্মান সে হতে দেয়নি। যদি কোনো একদিন আবিদ চৌধুরী সম্মানের সাথেই তার ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনবে, সেই দিনই আবার এই বাড়ি ফিরে আসবে। আয়ান বাড়ি থেকে বেরিয়ে এলো এক অজানার পথে। কোথায় যাবে, কি করবে, কিছুই মাথায় আসছে না আয়ানের। বাড়ি থেকে না এসেও উপায় কি? ওই বাড়িতে থাকলে প্রাপ্তিকে বারবার আব্বুর কাছে অপমান আর অপদস্থ হতে হতো। নিজের স্ত্রীকে নিজের চোখের সামনে এইভাবে দেখা আমার পক্ষে দেখা সম্ভব না। কথাগুলো ভাবতেই প্রাপ্তির দিকে নজর পড়ল আয়ানের। সকাল থেকে তো মেয়েটা কিছু খায়নি। আমি অফিসে যাব বলে সবকিছু রেডি করতেই তো সময় চলে গেল, তারপর তো আব্বু আসার পর আর খাওয়াই হয়নি। একটা রিকশা দাঁড় করিয়ে মামা রেস্টুরেন্টের দিকে চলেন। কথাটা শুনে প্রাপ্তি অবাক চোখে তাকিয়ে আছে আর ভাবছে এমন একটা অবস্থায় রেস্টুরেন্টে যাবার কথা মাথায় আসে কি করে। এখন কি রেস্টুরেন্টে যাবার সময়? আয়ানহা করে এইভাবে তাকিয়ে আছো কেন? রিকশায় উঠো। প্রাপ্তি চুপচাপ রিকশায় উঠে বসল। দুজনে রেস্টুরেন্টে গিয়ে বসল। আয়ান অনেকগুলা খাবার অর্ডার করল। প্রাপ্তি শুধু দেখেই যাচ্ছে। আয়ান প্রাপ্তির তাকানো দেখে চিন্তা হচ্ছে। চিন্তা করো না, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। ওয়েট, আসিফ ভাইয়াকে একটা ফোন দিয়ে এইখানে আসতে বলি। ফোনটা পকেট থেকে বের করে আসিফকে ফোন দিয়ে বলল রেস্টুরেন্টে আসার জন্য। আসিফ আর কোনো প্রশ্ন করল না আয়ানকে। আয়ান আসিফের সাথে কথা শেষ করে প্রাপ্তির দিকে তাকিয়ে তাড়াতাড়ি খেয়ে নাও। সকাল থেকে তো কিছুই খাওনি, এখন খেয়ে নাও। ভাইয়া আসলে তুমি ভাইয়ার সাথে চলে যাবে। এইদিকে আমি বাসা ঠিক করে একটা চাকরি পেয়ে গেলেই তোমাকে নিয়ে আসব। প্রাপ্তির হাজারটা প্রশ্ন নিয়ে আয়ানের দিকে তাকিয়ে আছে। আমাকে ওই বাড়িতে দিয়ে উনি কোথায় থাকবে? চাকরি বা পাবে কোথায় এখন? এই কয়েকটা দিন ওনাকে দেখেই কেমন জানি মায়া কাজ করে। আয়ান প্রাপ্তির চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে, শুধু তাকিয়েই থাকতে পারো, মুখে তো আর কিছু বলতে পারো না। মনে যে প্রশ্নগুলো দানা বেঁধেছে সেই প্রশ্নগুলো আনসার পড়ে দিব। আগে খেয়ে নাও। অনেকক্ষণ পরে আসিফ চলে আসল। আসিফকে দেখে আয়ান উঠে দাঁড়িয়ে সালাম দিয়ে ভাইয়া বসুন। আসিফ তুমিও বসো। আসিফ বসতে বসতে তোমরা কোথাও যাচ্ছ নাকি? প্রাপ্তি তুই কি করে বুঝলি আমরা কোথাও যাচ্ছি? আসিফ ব্যাগ দেখে, তো হঠাৎ আমাকে ডাকা? আয়ান আসলে ভাইয়া, আমরা বাড়ি ছেড়ে চলে এসেছি। আমার আব্বু হঠাৎ করে আজ সকালেই দেশে চলে আসে, তারপর কি আর বলবো আপনাকে। আসিফ আর কিছু বলতে হবে না, আমি বুঝেছি। এখন কি? আমার বোনকে আমি নিয়ে যাব, তাই তো? আয়ান আমি তোমাকে বিয়ের দিনে বলেছিলাম এই বিয়েটা করো না। প্রাপ্তি আসিফকে আটকাতে চেষ্টা করছে, সেই দিকে আসিফের কোনো খেয়ালই নেই। কিন্তু তুমি আমার কথা শুনো নাই। আমার বোন আমাদের কাছে এতটা ফেলনা নয় যে তাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিব। আয়ান ভাইয়া আপনি আমার কথাটা একবার শুনুন। আসিফ কি শুনবো? তুমি আমার কাছে এখন ক্ষমা চাইবে, তাই তো? কোনো প্রয়োজন নেই, আমি আমার বোনকে নিয়ে যাচ্ছি। কথাটা বলেই প্রাপ্তির হাত ধরে টেনে উঠাতে যাবে, তখনই প্রাপ্তি আসিফের হাত ঝেড়ে ফেলে দিয়ে তুই একটু চুপ করবি? অনেকক্ষণ থেকে একটা মানুষের নামে যা নয় তাই বলে যাচ্ছিস। আসিফ কি শোনাবি? দেখি শোনা। আবার বসে পড়ে। প্রাপ্তি কমল স্বরে, উনিও সবকিছু ছেড়ে আমার সাথে চলে এসেছে। প্রাপ্তি সবকিছুই আসিফকে বলল। আসিফ সব শুনে লজ্জা পেয়ে আয়ানের হাত দুটো চেপে ধরে, সরি আয়ান।
আসলে আমি বুঝতে পারিনি। আয়ান, কোনো সমস্যা না। আপনাকে শুধু এই জন্যই ডেকেছি, প্রাপ্তিকে কয়েকদিনের জন্য আপনাদের বাড়িতে নিয়ে যান, আমি কিছু একটা ব্যবস্থা করেই নিয়ে আসব। আসিফ প্রাপ্তিকে নিয়ে আসার 2 দিন পরেই আয়ান অভ্রকে নিয়ে প্রাপ্তিদের বাড়ি আসে প্রাপ্তিকে নিতে। এই 2 দিন প্রাপ্তির কিভাবে যে কেটেছিল প্রাপ্তি কাউকে বুঝাতে পারবে না। রুমে বসে আয়ানের কথার শব্দ শুনে যেন সুস্থির নিঃশ্বাস ফিরে এলো প্রাপ্তির। আসিফ আর আজাদ সাহেব এসে আয়ানকে জড়িয়ে ধরে। আজাদ সাহেব, কেমন আছো বাবা? আয়ান, জি বাবা, ভালো। অভ্র দিকে তাকিয়ে, ওহ বাবা, আপনাদের তো পরিচয় করানো হলো না। ও হচ্ছে অভ্র, আমি যে অফিসে এমডি হিসেবে জয়েন করেছি। ও সেই অফিসে চাকরি করে। আসিফ, হাই অভ্র, কেমন আছো? অভ্র, জি ভালো। আয়ান, ভাইয়া অভ্র আমাকে আর ও একটা হেল্প করেছে। নতুন যে বাসাটা নিয়েছি সেটা অভ্র জন্যই। নীলিমা বেগম নাস্তা নিয়ে আসতে আসতে, আয়ান, তুমি দেখছি একদম সব ঠিক করেই আসছো। আয়ান, আসসালামু আলাইকুম মা। আপনি কেমন আছেন? নীলিমা বেগম, আমি একদম ঠিক আছি। এত তাড়াতাড়ি সবকিছু ঠিক করে ফেললে? আয়ান, মা, আমার পক্ষে একা সম্ভব ছিল না। পাশে অভ্র ছিল বলেই এত তাড়াতাড়ি সব সম্ভব হয়েছে। আচ্ছা মা, প্রাপ্তি কোথায়? ওকে দেখছি না তো। আজাদ সাহেব, আয়ান ও এই বাড়িতে আসার পর থেকেই তো কারো সাথে কথা বলে না। সব সময় কেমন যেন চিন্তার ভাব নিয়ে থাকে। ঠিকমতো খাওয়া দাওয়াও করে না। আসিফ, তুমি বসো, আমি ডেকে নিয়ে আসছি। আয়ান ভাইয়া, আমিই যাচ্ছি, আপনি বসেন। আয়ান প্রাপ্তির রুমে গিয়ে দেখে প্রাপ্তি মুখে হাসির ঝলক নিয়ে দাঁড়িয়ে আছে। আয়ান গিয়ে খাটের উপর বসে পায়ের উপর পা দিয়ে নাড়াতে নাড়াতে বলল, মহারানী, নতুন বাসা ঠিক করে আসলাম। বলেছিলাম না বেশি সময় লাগবে না। সব কিছু গুছিয়ে নাও, নতুন বাসায় নতুন করে প্রাপ্তিকে পেতে চাই। কথাটা শুনে প্রাপ্তি হাসি মুখটা মলিন হয়ে গেল। কি, ভয় পেয়ে গেলে? আমি সেই পাবার কথা বলিনি। ওই বাসাতে তো সবকিছু তোমার ছোঁয়াই থাকবে। তোমার হাতের রান্না খাবো। কি, খাওয়াবে তো? আমিও কিন্তু মোটামুটি রান্না পারি, তুমি না পারলেও আমি যা পারি ওতেই চলে যাবে আমাদের, কি বলো? ও তুমি তো আবার কথা বল না আমার সাথে, কাকে যে কি বলি। বিকালবেলা সবকিছু গুছিয়ে প্রাপ্তি আর আয়ান নতুন এক সংসারে পা বাড়াল। সেই সংসারে কয়েকদিন পর এলো রেশি। 3 জন মিলেই চলতে থাকল তাদের নতুন জীবন। আপু, আপু, কই তোরা? অরণি বারান্দার দরজায় দাঁড়িয়ে, বাহ, দুজনে এইখানে প্রেম করা হচ্ছে। অরণির ডাক শুনে আয়ান আর প্রাপ্তি ভাবনার জগৎ থেকে ফিরে এলো। পাঠক, আপনারাও ফিরে আসুন ভাবনার জগৎ থেকে। প্রাপ্তি, হুম, কি রে, কিছু বলবি? অরণিকে দেখে আয়ান আবার অন্যদিকে ফিরে আছে। অরণি আয়ানের মুখ ফিরেতে দেখে, ভাইয়া, আপনি কেন যে আমার সাথে এই রকম করেন আমি জানি না। যদিও আমার কোনো অন্যায় থাকে তাহলে কি ক্ষমা করা যায় না? প্রাপ্তি আয়ান কিছু বলার আশায় তাকিয়ে দুজনকেই দেখছে। আয়ান কিছু বলছে না দেখে প্রাপ্তি বলল, আপনি কিন্তু অরণিকে আজ ক্ষমা করা উচিত। আপনি তো ভাবতেন সেই দিনের ঘটনার জন্যই আমি আপনার সাথে কথা বলি না। আজ তো আমি আপনার সাথে কথা বলছি, তাহলে আপনারও উচিত ওর সাথে কথা বলার। প্রাপ্তির কথা শুনে আয়ান অরণির দিকে ফিরে তাকিয়ে, বলতে পারি যদি তুমি কাল প্রাপ্তির সাথে শপিংয়ে যাও? অরণি অট্ট হাসি দিয়ে, আমার জন্য কোনো মানা নাই ভাইয়া, যেতেই পারি। অরণির কথা শুনে আয়ান নিজেও হাসতে শুরু করল। অরণি, আচ্ছা তাহলে তোমরা কথা বলো, আমি আসছি। সিয়াম আবার একা রুমে বসে আছে। কাল কিন্তু আমরা বিকেলবেলা মেয়ে দেখতে যাচ্ছি, এটাই ফাইনাল। কথাটা বলেই অরণি চলে গেল। আয়ান, প্রাপ্তি, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি ফ্রেশ হয়ে আসছি। প্রাপ্তি মাথা নাড়িয়ে গিয়ে শুয়ে পড়ল। আয়ান মনে মনে ভাবছে সবেমাত্র কথা বলা শুরু করেছে, কোনো কিছু নিয়ে বেশি চাপাচাপি করা যাবে না, না হলে আবার আগের মতোই হয়ে যাবে।
সকালবেলা অরণির ডাকে ঘুম ভাঙল প্রাপ্তি আর আয়ানের। আয়ান ঘুম ঘুম চোখে দরজা খুলে অরণিকে দেখে কি ব্যাপার অরণি কিছু বলবে? অরণি রুমে ঢুকে কয়টা বাজে দেখেছ? প্রাপ্তির দিকে তাকিয়ে, বাহ মহারানী, ও তো দেখছি এখনই আড়মোড়া ভাঙতেছে। আয়ান হাতের ঘড়িটার দিকে তাকিয়ে দেখে 9:20 বেজে গেছে। ও মাই গড, তুমি এতক্ষণ ডাকনি কেন? অরণি, আচ্ছা সারারাত কি দুজন ঘুমাওনি? অবশ্য জেগে থেকেই বাকি করবে ঘুমানো ছাড়া। প্রাপ্তি, তুই একটু চুপ করবি? কখন থেকেই বকবক করে যাচ্ছিস? আয়ান তোয়ালেটা হাতে নিয়ে হাসতে হাসতে ওয়াশরুমের দিকে যাচ্ছে। অরণি, চুপ থাকতে বলছিস কেন? আপু, আমি কিন্তু ছোট নয়, সবকিছুই বুঝার বয়স আমার হয়েছে। প্রাপ্তি, কি বলতে চাইছিস তুই? অরণি, কথাটা শুনে তুই রাগ করিস না, তবে আমার যা মনে হচ্ছে তাই বলছি। আমার মনে হয় তোদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক থাকে সেটাই তোদের মাঝে নাই। অরণির কথা শুনেই আয়ান ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে পড়ল। আর প্রাপ্তি অবাক হয়ে অরণির দিকে তাকিয়ে, কি বলছিস তুই এইসব? আয়ান আবার অরণির আর প্রাপ্তির কাছে এগিয়ে এসে, অরণি, তোমার এমন কেন মনে হল? অরণি, আগে মনে হয়নি, কাল তোমার কথা শুনেই মনে হল। আচ্ছা তুমিই বলো, কেউ কারো বউয়ের জামা কাপড় চেঞ্জ করতে লজ্জা পায়? অরণির কথা শুনেই প্রাপ্তি আর আয়ান দুইজন দুজনার দিকে তাকিয়ে আছে। কথাটা মনে হয় ঠিকই বলছি, না হলে দুজন এইভাবে তাকিয়ে আছো কেন? আয়ান অরণিকে আর কিছু না বলেই ওয়াশরুমে ঢুকে গেল। প্রাপ্তি, তুই আসলে কি বলতো, কথাটা আমাকে আলাদাভাবেও তো বলতে পারতি। এইভাবে ওনার সামনে না বললেও পারতি। অরণি, তুই চুপ করত। দোষ তো তোরই, তুই ভাইয়াকে কষ্ট দিচ্ছিস কেন? একটা মানুষের সাথে 2টা বছরের বেশি সংসার করছিস, এখনো তুমি কথাটা বলতে শিখিসনি। তোর এইসব পাগলামো কিভাবে যে ভাইয়া সহ্য করে আল্লাহ ভালো জানে। সিয়ামের সাথে তোর বিয়েটা হয়নি, ভালোই হয়েছে, না হলে আরও আগে তোকে এই বাড়িতে আসা লাগত। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি যেন তোকে আর না দেখি ভাইয়াকে আপনি করে ডাকছিস। তুমি করে বলবি। এখন ফ্রেশ হয়ে দুইজনে নাস্তা করতে আয়। প্রাপ্তি বোকার মতো দাঁড়িয়ে কথাগুলো শুনেই যাচ্ছিল। অরণি চলে যাওয়ার দিকে তাকিয়ে ভাবছে, অরণি সত্যিই বলছে, অন্য কোনো ছেলে হলে আমাকে আরও আগেই ডিভোর্স দিয়ে চলে যেত। কিন্তু আয়ান আমার জন্য নিজের সবকিছু ছেড়ে আমার কাছে পড়ে আছে, শুধু আমাকে ভালোবাসে। এখনকার ছেলেরা শুধু মেয়েদের দেহটাই বুঝে, কিন্তু আয়ান কখনো আমাকে কোনো কিছু নিয়ে জোর করেনি। আয়ানের মতো যদি ছেলেরা হতো তাহলে কখনো মেয়েদের এত অপমান, অপদস্থ, লাঞ্ছিত হতে হতো না। মেয়েরা নিজেদের সম্মান নিয়েই বেঁচে থাকতে পারত। আয়ান এসে প্রাপ্তির কাঁধে হাত দিতেই প্রাপ্তি চমকে গিয়ে আয়ানের দিকে তাকাল। আয়ান, কি হলো, এইভাবে দাঁড়িয়ে আছো কেন? যাও ফ্রেশ হয়ে নাও। প্রাপ্তি হুম বলেই ফ্রেশ হতে চলে গেল। নীলিমা বেগম টেবিলে নাস্তা দিয়েছে। আয়ান, প্রাপ্তি, অরণি আর আজাদ সাহেব বসেছে নাস্তা করার জন্য। আয়ান, মা রেশি কোথায়? ভাইয়া আর সিয়াম কেউ তো দেখছি না, ওরা নাস্তা করবে না? নীলিমা বেগম, আসিফ নাস্তা করেই রেশিকে নিয়ে ওর কলেজে গেছে, বলেছে রেশিকে নামিয়ে দিয়ে অফিসে যাবে। অরণি, সিয়াম ও খেয়ে অফিসে চলে গেল। আব্বু তোমার সাথে নাস্তা করবে বলেই সকাল থেকে নাস্তা করেনি। কথা শুনেই আয়ান লজ্জা পেয়ে গেল। তার কখনোই ঘুম থেকে উঠতে এত দেরি হয় না, আজ যে কি হলো বুঝলাম না। আয়ানশ্রী, আসলে আমি আজ বলতেই পারবো না। আজাদ সাহেব, আরে কোনো প্রবলেম নাই, আমি এমনিতেই নাস্তা একটু দেরিতেই করি। কথাটা শুনে আয়ান প্রাপ্তির দিকে তাকিয়ে, প্রাপ্তি, তুমি না আজ শপিং করতে যাও? নাস্তা করে রেডি হয়ে নাও। অরণি, তাহলে তুমিও রেডি হয়ে নাও। প্রাপ্তি, আজকেই যেতে হবে? আয়ান, হুম আজকেই। মনে মনে, আজ যখন তোমাকে নিয়ে ঘোরার সুযোগ পেয়েছি এইটা হাত ছাড়া করি কিভাবে? অরণি আপু, তুই না করিস না।
চলো না একসাথে ঘুরে আসি। প্রাপ্তি আচ্ছা ঠিক আছে। সবাই নাস্তা শেষ করে তিনজনই শপিং করার উদ্দেশ্য বের হল। প্রাপ্তি এই প্রথম আয়ানের সাথে শপিং করতে আসলো। এতদিন প্রাপ্তির যা কিছু লেগেছে আয়ানই সবকিছু প্রাপ্তি না চাইতেন এনে দিত। আয়ান কেমন করে সব বুঝে যায়। প্রাপ্তির মনে কখন কি চায় সবকিছু বুঝার চেষ্টা করে। হয়তো প্রাপ্তির চোখে চোখ রেখে প্রাপ্তির মনকে পড়তে আপ্রাণ চেষ্টা করে। আজ অনেক শপিং করল প্রাপ্তি, কিন্তু নিজের জন্য কিছুই নিল না, সবকিছু আয়ান আর নিজের পরিবারের জন্য। রুমকির জন্য তো ড্রেস, খেলনা সবকিছুই নিয়েছে। আয়ান প্রাপ্তির কাণ্ডগুলো দেখেই যাচ্ছে, কিছু বলছে না, প্রাপ্তির মনে কষ্ট পাবে তাই। কিন্তু একটা কথা না বলে পারছে না। তাই প্রাপ্তির কানের কাছে গিয়ে, আচ্ছা প্রাপ্তি, সবার জন্য এত কিছু নিলে নিজের জন্য কিছু নিচ্ছ না যে? প্রাপ্তি মুচকি হেসে, আমার নিজের জন্য নিজে কিনার প্রয়োজন নেই। তুমিই আমার জন্য যে শপিং করো সেইগুলোই শেষ করতে পারি না। এখন যদি আমিও আমার জন্য নিতে থাকি তাহলে মানুষে কি নিবে? কথাটা শুনে আয়ানের খুব ভালো লেগেছে, কিন্তু না হেসে পারল না। আয়ান আচ্ছা তাই নাকি? কিন্তু প্রাপ্তি আমাদের বাড়ির সবার জন্য যে নিলে এইগুলো দিবে কি করে? প্রাপ্তি ওইটা নিয়ে তোমায় এখন ভাবতে হবে না, বাসায় গিয়ে দেখা যাবে কি করা যায়। এইদিকে আয়ানও প্রাপ্তিকে না জানিয়ে নিজের পছন্দের 2টা শাড়ি নিয়ে নিল। শপিং শেষ করে তিনজনে একটা রেস্টুরেন্টের উদ্দেশ্য রওনা হল। আয়ান প্রাপ্তি আর অরণিকে রেস্টুরেন্টের সামনে নামিয়ে দিয়ে, তোমরা গিয়ে বসো, আমি গাড়িটা রেখে আসছি। প্রাপ্তি আর অরণি কথা বলতে বলতে দুইজনে গিয়ে বসল। অরণি বসতেই ফোনটা বেজে উঠল। অরণি ফোনটা পার্স থেকে বের করতে করতে, সিয়াম মনে হয় ফোন করেছে, তুই এইখানে বস, আমি কথা বলেই আসছি। পাশের টেবিলের একটা লোক বারবার প্রাপ্তিকে দেখছে। প্রাপ্তির নজর পড়তেই অস্বস্তি বোধ হচ্ছে। কিন্তু লোকটাকে কোথায় যেন দেখেছি, মনে হচ্ছে ওনার সাথে আমার আগেও দেখা হয়েছে। ওনাকে দেখে বাজে লোক মনে হচ্ছে না, মনে হচ্ছে উনিও আমাকে চিনার চেষ্টা করছে। এমন সময় আয়ান এসে প্রাপ্তির পাশে বসতে বসতে, কি ব্যাপার অরণি, কই? এখনো খাবার অর্ডার করনি? কথাগুলো বলতে বলতে আয়ান খাবারে মেনুগুলো দেখছে। কি হলো, কিছু বলছো নাই? প্রাপ্তি চুপ হয়ে থাকতে দেখে 2 হাত দিয়ে মুখটা মুছতে মুছতে প্রাপ্তির দিকে তাকিয়ে দেখে সে পাশের টেবিলের দিকে তাকিয়ে আছে। নিজের হাত দিয়ে প্রাপ্তির মাথাটা ঘুরিয়ে, আমার দিকে তাকাও, এতক্ষণ কি জিজ্ঞেস করছি তোমায়? আর এইভাবে ঘামাচ্ছ কেন, কি হয়েছে তোমার? প্রাপ্তি নিজের ঘামগুলো মুছতে যাবে তখনই আয়ান হাতটা ধরে ফেলল। আয়ানের হাত ধরতে দেখে প্রাপ্তি আস্তে করে বলল, কিছু হয়নি, এমনি হয়তো ঘামাচ্ছি। আয়ান অনেকক্ষণ প্রাপ্তির দিকে তাকিয়ে থেকে, তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। ঘামালেও মানুষকে সুন্দর দেখায়, এইটা তোমাকে দেখে বুঝলাম। এখন আমি তোমার ঘাম খাব। প্রাপ্তি চোখ মুখ কুঁচকে, কি আপনার মাথা খারাপ হলো নাকি? কি উল্টা পাল্টা বকছেন? প্রাপ্তি ভেবেছে আয়ান হয়তো তাকে কিস করা কথা বলছে। এইখানে পাবলিক প্লেসে যে ওনার মাথায় কি ভূত চাপছে বুঝতেই তো পারছি না। আমি বুঝেছি কি বলতে চাচ্ছেন, আমরা বাসায় যাই তারপর না হয়। আয়ান না এইখানেই, কথাটা বলেই প্রাপ্তির হাত ছেড়ে দিয়ে প্রাপ্তির কপাল থেকে একটু খানি ঘাম আয়ান মুখে দিয়ে, হুমো অনেক টেস্ট। প্রাপ্তি আয়ানের দিকে অবাক চোখে নিস্তব্ধ হয়ে তাকিয়ে আছে। প্রাপ্তি আয়ানের দিকে অবাক চোখে নিস্তব্ধ হয়ে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে, আচ্ছা এইটা কি পাগল নাকি অন্য কিছু? কেউ এইভাবে কারো ওয়াকথু? আয়ান এইভাবে তাকিয়ে কি দেখছ? আর অবাক হওয়ার মতো কিছু নেই। ভালোবাসার মানুষের সবকিছু ভালো লাগা উচিত, হক না ঘাম, তাতে কি? কথার ফাঁকে আয়ান খাবার অর্ডার দিয়ে দিল। অরণি কথা শেষ করে এসে বসতে বসতে, কি ব্যাপার, দুজনে কথা শেষ হয়েছে? হলে খাবার তাড়াতাড়ি দিতে বলো।
প্রাপ্তি আবারও আর চোখে পাশের টেবিলের দিকে তাকাচ্ছে। কেন আমার এই ভদ্রলোককে এত চেনা মনে হচ্ছে? ওনাকে দেখে মনে হচ্ছে উনি আমাদের দিকে রাগীভাব নিয়ে তাকিয়ে আছে। কিন্তু কেন? ওয়েটার এসে অনেক রকমের খাবার এনে দিয়ে গেল। আয়ান, প্রাপ্তি, এইরকম ভাবে না থেকে খাওয়া শুরু করো। প্রাপ্তির সেই দিকে কোনো মন নেই। আয়ান প্রাপ্তির অন্যমনস্ক দেখে, এই তুমি আমার দিকে তাকাও তো, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। কথাটা শুনে প্রাপ্তি বলল, আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি। আয়ান একদম চুপ। হা করো, আমি খাইয়ে দিচ্ছি। কথাটা বলেই প্রাপ্তিকে জোর করে খাইয়ে দিল। প্রাপ্তি, এইবার আপনি খান। আয়ান, অরণি। প্রাপ্তি আজ আমাকে একবার তুমি বলে ডেকেছে, এখন আবার আপনিতে চলে গেল। অরণি, কিরে, সকালে তোকে বলছি না ভাইয়াকে তুমি বলে ডাকতে? প্রাপ্তি, অভ্যাস হয়ে গেছে, পাল্টাতে তো সময় লাগবে তাই না? আয়ান, নো প্রবলেম, তোমার যেমনটা ভালো লাগে। প্রাপ্তিকে পাশের টেবিলে আবার তাকাতে দেখে, কখন থেকে ওই দিকে তাকিয়ে কি দেখছ? দেখি তো। কথাটা বলেই আয়ান ফিরে তাকাতেই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আয়ানের হাসি মুখটা নিমিষেই মলিন হয়ে গেল। প্রাপ্তি আর অরণি আয়ানের অবস্থা দেখে, অরণি ভাইয়া, কি হয়েছে? তুমি মুহূর্তের মধ্যেই চেঞ্জ হয়ে গেলা। প্রাপ্তি, আমার থেকে লোকটাকে কেমন চেনা চেনা লাগছে, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না কোথায় দেখেছি ওনাকে। আয়ান গম্ভীর গলায় নিচের দিকে তাকিয়ে বলল, উনি আমার আব্বু। প্রাপ্তি বিস্মিত হয়ে, কি? আয়ান, হুম প্রাপ্তি। প্রাপ্তি, এই জন্যই তো অনেকক্ষণ থেকে আমার চেনা চেনা লাগছে। কিন্তু উনি এইখানে কি করছেন? আয়ান, হয়তো বিজনেসের কোনো কাজে আসছে। প্রাপ্তি, ওনার সাথে গিয়ে কথা বলবা না? তুমি এখনো বসে আছো, যাও ওনার সাথে গিয়ে কথা বলো। আয়ান উঠে দাঁড়াতেই আবিদ চৌধুরী উঠে চলে গেল। আয়ান তাচ্ছিল্য একটা হাসি দিয়ে প্রাপ্তির দিকে তাকিয়ে, প্রাপ্তি, উনি হচ্ছেন বিখ্যাত বিজনেসম্যান আবিদ চৌধুরী। ওনার সাথে আমাদের যায় না। প্রাপ্তি, আমার হ্যাজবেন্ডও কোনো অংশে কম নয়। সেটা ওনাকে বুঝতে হবে, আর সেটা আমি ওনাকে বুঝাব। শুধু ভাইয়ার বিয়েটা মিটে যেতে দাও। অরণি, আচ্ছা এখন খাওয়া শেষ করো, বাসায় যেতে হবে। বিকালে আবার নাকি মেয়েও দেখতে যাবা? ভাইয়া, তোমার বন্ধুকে ফোন করেছ ওদের বাসায় যে যাবা? আয়ান বসতে বসতে, উইটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। প্রাপ্তি, এক কাজ করো, ভাইয়াকে একটা ফোন দিয়ে দেখো ঋষিকে নিয়ে কলেজ থেকে আসছে কিনা। আয়ান, ভাইয়া আমাকে এসএমএস অনেক আগেই দিয়েছে ওরা বাসায়। অরণি খাওয়া শেষ করে পানি ঢালতে ঢালতে, তবে যাই বলিস ঋষিকে আমার খুব ভালো লাগে। অনেক সহজ সরল একটা মেয়ে। বুঝা যাচ্ছে মেয়েটা তোদের অনেক ভালোবেসে ফেলেছে। আর ভালোবাসবে না কেন বল, তোরা তো ওকে কাজের মেয়ের মতো করে রাখিস না। প্রাপ্তি, অরণি, ও অনেক বড় ঘরের মেয়ে, হয়তো ভাগ্যে তাকে আমাদের কাছে টেনে এনেছে। শুনেছি ওর বাবা নাকি মেয়েকে অনেক খুঁজেছে, কিন্তু পায়নি। পাবেই বা কি করে, ও তো আমাদের কাছেই। জানিস ও বিয়ে থেকে পালিয়ে আসছিল। ওর সৎ মা নাকি কোনো এক বাজে ছেলের সাথে ওকে বিয়ে দিতে চেয়েছিল। কোনোরকম ভাবে সেইখান থেকে পালিয়ে এসে রাস্তার পাশেই বসেছিল। তোর ভাইয়া সেই দিন রাতে কোনো একটা কাজে বাহিরে গিয়েছিল। একা একটা মেয়ে, আশেপাশে ছেলেরাও অন্যরকম ভাবে দেখছে। তোর ভাইয়া তো ওকে দেখেই বুঝে ফেলেছিল ও হয়তো পালিয়ে টালিয়ে আসছে। আর ওকে যখন তোর ভাইয়া একবার জিজ্ঞাসা করল যে ও একা কেন বসে আছে, ও সবকিছু গড়গড় করে বলে দিল। তখন তো তোর ভাইয়া ওকে একা রেখে আসতে পারেনি, তাই সাথে করে নিয়ে এসেছে। আয়ান প্রাপ্তির কথাগুলো শুনছে আর মুখে হাত দিয়ে মিটমিট করে হাসছে। অরণি প্রাপ্তি কথাগুলো শুনছে আর বারবার আয়ানের দিকে তাকাচ্ছে।
অরণি ভাইয়া কথা জিজ্ঞাস করি? আয়ান হুম করো না। অরণি আপনি হাসছেন কেন? অরণির কথা শুনে প্রাপ্তি রাগী ভাব নিয়ে আয়ানের দিকে তাকালো। আয়ান প্রাপ্তির দিকে তাকিয়ে, সত্যি বলছি আমি অন্য কিছু ভেবে হাসিনি। একটা কথা ভেবেই আমি হাসছি, আর সেটা হলো, তুমি যখন আমার সাথে কথা বলতে না তখন তো আমি নিজেই বকবক করতাম। আর আমি তখন ভাবতাম আচ্ছা আমি যে এত বকবক করছি ও কি আমার কথাগুলো শুনে নাকি শুনে না, সেটাও তো বুঝতে পারি না। তবে আজ বুঝলাম তুমি আমার সব কথাই শুনতে। প্রাপ্তি একটু ভেঙচিয়ে, ধু শুনতাম না, ন দিয়ে শুনতাম। আয়ান জানো অরণি, তবে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে তোমার আপুর, সেটা হলো ও আমাকে কখনো সন্দেহ করেনি। কারণ যেদিন রাতে আমি ঋষিকে নিয়ে এসেছিলাম কিছু না বলে, সেই দিন ঋষিকে নিয়ে আমি খুব ভয়ে ভয়ে কলিং বেল চাপলাম। যদি তোমার আপু আমাকে ভুল বুঝে কিছু করে বসে। কিন্তু তোমার আপু দরজা খুলে আমাকেই অবাক করে দিয়েছে। কারণ ঋষিকে দেখে তার চোখে মুখে বিষণ্ণতার কোনো চাপ নেই। উল্টো মুছকি একটা হাসি দিয়ে ঋষিকে বাসায় নিয়ে বসালো। আর ঋষির কি যে যত্ন করেছে তোমাকে বলে শেষ করা যাবে না। আমি সেই দিন বুঝলাম তোমার আপু আমাকে অনেক বিশ্বাস করে। আর আমার প্রতি ওর বিশ্বাস দেখে আমি নতুনভাবে আবার ওর প্রেমে পড়লাম। অরণি আপু দেখেছিস ভাইয়া তোকে কত ভালোবাসে। আর তুই ভাইয়াকে অনেক কষ্ট দিস। প্রাপ্তি অনেক কথা বলা হয়েছে, এইবার বাসায় চলো। আবিদ চৌধুরী বাসায় এসেই চিৎকার দিয়ে, আয়েশা, আয়েশা, কোথায় তুমি? আয়েশা বেগম নিজের রুম থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে এসে, এই রকম বাহিরে থেকে এসে চেঁচাচ্ছ কেন? সুমিও উপরের থেকে দৌড়ে নিচে নেমে এলো। আবিদ চৌধুরী তোমাদের কি মনে হয় আমি এতই পাষাণ? আমার মনে কোনো দয়ামায়া নেই। আমি দয়ামায়াহীন? আয়েশা বেগম তোমার মনে অনেক দয়ামায়া, তাই আমার কলিজা টুকরোটা বউ নিয়ে বাহিরে থাকতে হয়। অবশ্য ভালোই হয়েছে ছেলেটা নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। এইবার কি হয়েছে সেটা বলো। আবিদ চৌধুরী আয়েশা বেগমের কথা শুনে নিমিষেই যেন রাগটা কমে গেল। চুপচাপ সোফায় বসে পড়ল। সুমি বাবা কি হয়েছে আপনার? আপনি যে কাজে গেছেন সেটা হয়নি? সোফায় মাথাটা হেলান দিয়ে কান্না জড়িত কণ্ঠে, আবিদ চৌধুরী কোনো কাজে হারতে শিখেনি। কিন্তু তার ছেলের কাছেই হেরে বসে আছে। ঠাট্টা করে, জানো আয়েশা আমার ছেলে বউয়ের প্রতি কি অবিরাম ভালোবাসা দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি। বউয়ের ঘাম খাওয়া হচ্ছে। পাবলিক প্লেসে বউকে খাইয়ে দেওয়া হচ্ছে। কথাগুলো শুনে আয়েশা বেগম আর সুমি দুজন দুজনার দিকে তাকিয়ে আছে। আয়েশা বেগম কার কথা বলছো তুমি? আবিদ চৌধুরী কেন বুঝতে পারোনি? তোমার গুণধর ছোট ছেলের কথা বলছি। কথাটা বলেই আবিদ চৌধুরী উঠে নিজের রুমে চলে গেলেন। সুমি আর আয়েশা বেগম দুজনে কাছাকাছি এগিয়ে এসে হাসতে শুরু করল। বিকেলবেলা প্রাপ্তি অরণি, আয়ান, সিয়াম, আসিফ রেডি হয়ে 5 জনে মিলে আয়ানের বন্ধুর বোনকে দেখতে বের হয়েছে। আসিফ গাড়ি নিতে চেয়েছিল কিন্তু আয়ান নিতে দেয়নি। আয়ান আমার গাড়ি থাকতে আপনারা অন্য গাড়ি নিবেন কেন? আমরা সবাই একসাথেই যাব। আসিফ কাল রাতের কথা মনে করে আর কিছু বলল না। রাতে একবার রাগ করেছে, এখন আর রাগাতে চাই না। সবাই মিলে মেয়েদের বাড়ির সামনে নামল। আয়ানের বন্ধু নিশান, মেয়ের ভাই, এসে তাদেরকে এগিয়ে নিল। নিশানদের পরিবারে তার মা আর বোন নীরা, যাকে দেখতে আসছে, থাকে। নীরাকে দেখতে আসাতে তার কাকা আর কাকি শহরের থেকে এসেছে। নিশান আর নীরার কয়েকজন ফ্রেন্ডও এসেছে। নিশান সবাইকে এনে ড্রয়িং রুমে বসিয়েছে। নিশানের মা তাদের সামনে এসে দাঁড়াতেই নিশান বলল, মা, এই হচ্ছে আয়ান আমার ফ্রেন্ড। প্রাপ্তি ওর ওয়াইফ, অরণিকে দেখিয়ে, এই হচ্ছে আয়ানের শালী অরণি, অরণির হ্যাজবেন্ড, আর নীরা জন্য যেই পাত্র এই হলো আসিফ।
কথাটা বলতেই আসিফ সালাম দিল। নিশানের মা সালামটা নিয়ে প্রাপ্তিকে জড়িয়ে ধরে, তোমার কথা অনেক শুনেছি নিশানের কাছ থেকে, নিশান তো দেখছি কম বলে ফেলছে তোমার ব্যাপারে। তুমি তো দেখতে এর চেয়ে বেশি সুন্দর। আয়ান বসে ফোন টিপতেছে আর বউয়ের প্রশংসা শুনে মুছকি মুছকি হাসছে। অরণি আয়ানকে একটা চিমটি কেটে বউয়ের প্রশংসা শুনে খুব খুশি, তাই না? আয়ান কি করব বলো, আমার বউটা এত বেশি সুন্দর যে কেউ প্রশংসা না করেই পারে না। একটু পর নীরাকে তার কাজিন বিথি নিয়ে এসে সবাইকে সালাম দিয়ে ড্রয়িং রুমে আসলো। প্রাপ্তি আর অরণি এগিয়ে গিয়ে নীরাকে নিয়ে এসে নিজেদের পাশে বসালো। সিয়াম সবার দিকে তাকিয়ে বলল, আমি আগে আমাদের ভবিষ্যৎ ভাবিকে একটা প্রশ্ন করি। আয়ান হুম করতেই পারো। সিয়াম নীরার দিকে মুখ ফিরিয়ে, আমরা কিন্তু সবাই আপনাকে অনেক জ্বালাতন করব, আপনার কি এইগুলো সহ্য হবে? কথাটা শুনে নীরা হেসে দিল। আসিফ ভাইয়া, হাসি দেখে মনে হচ্ছে সহ্য হবে। প্রাপ্তি কিসে পড়ো? নীরা অনার্স ফার্স্ট ইয়ার। আয়ান নিশান। এক কাজ কর ভাইয়া আর নীরা আলাদাভাবে কথা বলুক, সেই ব্যবস্থাই কর। নিশান নীরা যাও, আসিফ ভাইকে নিয়ে যা, আয়ান ঠিকই বলেছে, তোমাদের আলাদাভাবে কথা বলা প্রয়োজন। নীরা আর আসিফ ছাদে চলে গেল কথা বলার জন্য। অরণিকে চুপ থাকতে দেখে প্রাপ্তি, কি রে, পছন্দ হয়নি? এইভাবে আছিস কেন? অরণি, না, হয়েছে, কিন্তু ভাইয়াকে কেমন চুপচাপ লাগলো না? আয়ান এখন দেখবা ঠিকই কথা বলবে, হয়তো আমাদের সামনে লজ্জাবোধ করছে। প্রাপ্তি, হুম ঠিকই বলেছ। চুপচাপ হয়ে দুজনেই দাঁড়িয়ে আছে। নীরা তো নিচের দিকে তাকিয়ে ভাবছে কেমন লোক, একটা কথাও বলছে না। ইচ্ছে করছে একটা তেলাপোকা ছেড়ে দিতে, কেন যে কয়েকটা তেলাপোকা ধরে রাখলাম না। নীরাই আগে কাশি দিয়ে গলাটা ঝেড়ে নিয়ে, এহেম, আপনি কি রোবটের ছোট ভাই? আসিফ মানে? নীরা, আপনি কি কানেও কম শুনেন? আসিফ, কি বলছেন এইসব? নীরা, ঠিকই বলছি। একটা মেয়ে মানুষ আপনার সামনে একা দাঁড়িয়ে আছে, আপনি কোনো কথাই বলছেন না। নাকি আমাকে আপনার পছন্দ হয়নি? আসিফ, আরে নাকি বলেন? আপনাকে পছন্দ না করার উপায় আছে? অবশ্যই পছন্দ হয়েছে। নীরা একটু রাগী ভাব নিয়ে, উপায় নাই মানে? আমার কি নাক একটা বেশি নাকি, তাই আমাকে তোর পছন্দ হয়েছে? আসিফ, আপনি আমাকে তুইতকারি করছেন কেন? সোজা বললেই তো হয় আপনি এই বিয়েতে রাজি না। নীরা, তুই বলবো না তো কি বলবো? আমি তো তোর 60 বছরের বড়, তাই তুই আমাকে আপনি করে বলছিস। যতক্ষণ না আমাকে তুমি করে ডাকবি ততক্ষণ আমি তুই ডাকব। আসিফ ঘাবড়ে গিয়ে, ওকে ওকে, আমি তুমি করেই ডাকছি। আচ্ছা, তুমি কি সবসময় এইভাবেই কথা বলো? নীরা, না, মাঝে মাঝে। তবে সবার সাথে করি না, শুধু আপনার সাথেই করব। কথাটা বলেই নীরা ফিক করে হেসে দিল। আসিফ, তার মানে এই বিয়েতে তুমি রাজি? তাহলে সোজাসুজি ভাবে তোমাকে কয়েকটা কথা বলি। তুমি কি পারবে আমার পরিবারের সবাইকে নিজের পরিবার বলে ভাবতে? পারবে আমার 2 বোনকে নিজের বোন ভাবতে? আমার পৃথিবী একদিকে আর আমার বোনরা আরেক দিকে। যদি তুমি এইসব সহ্য করতে পারো তাহলে বিয়েতে আমার কোনো অমত নেই। ও হ্যাঁ, তুমি এই কথা ভেবো না তোমার কোনো অযত্ন হবে, বা তোমাকে আমি ভালোবাসব না, এইসব কখনো ভেবো না। তোমার সবকিছুই আমার দায়িত্ব, আর আমার পরিবারের দায়িত্ব তোমার। এইবার তুমি ভাবো, আমাকে কি তুমি বিয়ে করবে নাকি করবে না? যদি তোমার সময় লাগে তাও দিলাম। কথাগুলো বলেই আসিফ হাঁটতে শুরু করল নিচে আসবে বলে। নীরা আসিফ একটু হাঁটতেই বলল, দাঁড়ান। আসিফ দাঁড়িয়ে পিছনে ফিরে তাকাল। নীরা, আপনি আমাকে সময় দিয়েছিলেন না? কোনো সময়ের দরকার নেই, আমি এখনই আনসারটা দিয়ে দিচ্ছি। আসিফ নীরার দিকে এগিয়ে গিয়ে, জানি তুমি কি বলবে। তুমি এই বিয়েতে রাজি না, তাই তো? ওকে, আমি নিচে গিয়ে বলে দিচ্ছি। সমস্যা নেই, তোমার কোনো দোষ দিব না। আমি নিচে গিয়ে সবকিছু ম্যানেজ করে নিব। নীরা, রাখেন তো আপনার বকবক।
আমি আপনাকে বিয়ে করছি, বুঝছেন? আমি আমার লাইফে এমন একজনকেই চেয়েছি, যার মনে শুধু ভালোবাসা থাকবে, থাকবে না কোনো অহংকার। আমি আপনাকে দেখে বুঝেছি, যে মানুষটা পরিবারকে এত ভালোবাসতে পারে সে মানুষের কখনোই মনে কোনো হিংসা থাকতে পারে না। আমার আপনার মতো এইরকম একজন মানুষের দরকার, যে আমাকে অনেক ভালোবাসবে। নীরার কথাগুলো শুনে আসিফ মুচকি হেসে মাথা নাড়িয়ে নিচে নেমে এলো। আসিফকে আসতে দেখে আয়ান দাঁড়িয়ে, ভাইয়া আপনার কি পছন্দ হয়েছে? আমরা কি সামনে এগিয়ে যাব? আসিফ সমস্যা নেই, এগুতে পারো। কথাটা শুনে সবাই আলহামদুলিল্লাহ বলে একজন আরেকজন মিষ্টি খাওয়াতে লাগল। আয়ান এসে প্রাপ্তির কানের কাছে মুখ নিয়ে মহারানী বিয়ে হবে, একটা বাসরঘর হবে, 2টা। কথাটা শুনে প্রাপ্তি ভ্রু কুঁচকে আয়ানের দিকে তাকিয়ে, দেখা যাবে। আয়ান, আমি কোনো কথা শুনতে চাই না, আমি যেটা বলবো সেটাই। অরণি, এই তোমরা আবার কি ফিসফিস করছো? দুজনে মিষ্টি খাও। আয়ান, আচ্ছা তাহলে আমরা কাজের কথায় আসি। আমাদের সবার মেয়ে পছন্দ হয়েছে, এখন বিয়ের ডেট তো ফাইনাল করতে হবে। আমরা তো দেখেই গেলাম, বাবা এবং মুরব্বিরা এসে বিয়ের ডেট ফাইনাল করে যাবে। কি বলেন সবাই? নীরাদের সবার দিকে তাকিয়ে। নীরার মা, আলহামদুলিল্লাহ, তোমরা যা ভালো মনে করো। নিশান, আয়ান, আমি কিন্তু একা সব সামলেতে পারবো না, তুই ওই দিকের কাজ সেরে সময় পেলে আমাকেও একটু সময় দিস। আয়ান, চিন্তা করিস না, বিয়ে ফাইনাল হলেই অভ্রকে তোর জন্য পাঠিয়ে দিব। চলবে।